হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? যারা রাইটিং এবং স্পোকেন একসাথে শিখতে চান, তাই না? আপনাদের মধ্যে অনেকে আছেন আইএলস পরীক্ষা দিবেন এবং আইএলসের আগে আপনারা বেসিকটা ক্লিয়ার করতে চান এবং তাদের মধ্যে স্পোকেনের ভিত্তিটা আছেই, পাশাপাশি আপনারা বানিয়ে লেখা, বাক্য বানানো এগুলোতে সমস্যায় পড়েন এবং এগুলোতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আপনার গ্রামারটা। কারণ গ্রামার আপনার কাছে অনেক কমপ্লেক্স মনে হয়। আজকের এই মাস্টার ক্লাসটা আমরা গ্রামারের উপরে রেখেছি। একটা টপিক না, বেসিক্যালি আমরা 2-3টা ছোট ছোট টপিক কমপ্লিট করব, যেগুলো আপনার যেই রাইটিং পার্ট আছে এবং পাশাপাশি স্পোকেন পার্ট, দুইটাতে আপনার প্রচুর হেল্প করবে। সো একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে, বিকজ কি বলেছিলাম যে আজকের লাইভ যে সবচেয়ে বেশি শেয়ার করবে, সবচেয়ে বেশি মানে আপনি লাইভ শেয়ার করলে আজকে ক্লাসের আমাদের প্রিমিয়াম পিডিএফটা পেয়ে যাবেন। ঠিক আছে, দ্রুত একটু শেয়ার করে দেন। গত ক্লাসে যারা শেয়ার করেছিল তারা কিন্তু সবাই আমাদের নোটটা পেয়েছে। একটু দ্রুত আমাদের, আচ্ছা হ্যাঁ সব ঠিকঠাক আছে আই গেস। বাহ, ইউশা কবির আছেন আমাদের সাথে, ফিরোজ ভাই আছেন আমাদের সাথে, আছেন আব্দুর রহমান রাতুল ভাই। আচ্ছা, আমরা একটু সবাই শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে কিন্তু কমেন্টে ডান লিখবেন, বিকজ আজকে আমরা গ্রামারের উপর একটা মাস্টার ক্লাস করব, যেটা স্পিকিং প্লাস রাইটিং, আপনি ঠিকই শুনেছেন, স্পিকিং প্লাস রাইটিং দুইটাতে আপনার কাজে আসবে এবং আপনার প্রচুর হেল্প করবে। ঠিক আছে, আপনার বিড়াল মারামারি করে, একটু দ্রুত সবাই। সব সময় পাশে আছি ভাই, জি ফিরোজ ভাই পাশে আছি ইনশাল্লাহ। মালয়েশিয়া প্রবাসী ওমর ফারুক ভাই নিয়মিত ক্লাস করেন, আপনাকে আমি দেখি ওমর ফারুক ভাই, থ্যাংক ইউ। তাসলিমা আপু আছেন, তারপরে শায়লা শান্তা আপু, অনেকদিন থেকে আপনাকে দেখি না, আপনি আগে ক্লাসে যুক্ত হইতেন আমাদের, ঠিক আছে, কমেন্টও করতেন। আতিক ভাই আছেন আমাদের সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, অনেক ভালো আছি। ক্লাসটা শেয়ার করলেই নোটটা ফ্রিতে পাবেন, ক্লাস শেয়ার করলেই নোট ফ্রি, এবং এই প্রিমিয়াম নোটগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। আমাদের কাছে টাকা দিয়েও আমরা এগুলো বেচি না, এই নোটগুলো আমরা টাকা দিয়েও বিক্রি করি না। এমন নোটগুলো যেগুলো আমাদের নিজের হাতে তৈরি করা, এগুলো পেতে চাইলে আমাদের আজকে ক্লাসটা শেয়ার করে দিতে হবে। দেখেন, আপনাদের কয়েকটা জিনিস সবচেয়ে বেশি ভেজালে ফেলে, কয়েকটা জিনিস আপনি দেখবেন খেয়াল করে। একটা বাক্যের মধ্যে 2-3টা গ্রামেটিক্যাল ব্যাপার বা 2-3টা গ্রামারের টপিক খুবই ব্যবহার করা হয়, প্রচুর ব্যবহৃত হয়। তার মধ্যে একটা হচ্ছে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্ব ছাড়া আপনি দেখবেন বাক্য বানানো ইম্পসিবল। এই ভার্বের বিশাল একটা এরিয়া আছে, যেটা যদি আপনি জানেন, আপনার রাইটিং পার্ট বলেন, লিসনিং বলেন, রিডিং বলেন, স্পিকিং বলেন, প্রত্যেকটাতে আপনার হেল্প হবে। ঠিক আছে, তারপরে আরেকটা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ বাক্য বানাতে গেলেই আপনি দেখবেন বাক্যের মধ্যে 90% বাক্যের মধ্যে কোনো না কোনো অ্যাডজেক্টিভ দিয়ে আমরা ব্যবহার করি। 90% বাক্য আপনি কথা বলতে গেলে দেখবেন কোনো না কোনো অ্যাডজেক্টিভ আপনি ব্যবহার করছেন। এখন এটা কি জিনিস, খায় না মাথায় দেয়, কিভাবে চিনবেন এবং আমি কিভাবে ব্যবহার করব, সেটাও আজকে ক্লাস থেকে আমরা ক্লিয়ার করব। এবং নাম্বার 3, অ্যাডভার্ব। ঠিক আছে, এই অ্যাডভার্বগুলো কিভাবে চিনবো, ব্যবহার করব কিভাবে, দেখা মাত্রই একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে কিভাবে চেনা যায়। ঠিক আছে, এবং আরও একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, কি দেখব? অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টগুলো অনেক সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বাট আপনাদের মনে হতে পারে যেগুলো অ্যাডজেক্টিভ। সো কনফিউশন লাগে জন্যই মূলত আমি এইটাকে অ্যাড করেছি, নইলে এটা কিন্তু একটা নাউনের অংশ। ঠিক আছে, তাহলে আমরা কয়টা জিনিস কভার করব। ভার্বটা কমপ্লিট করা পসিবল হবে না, এটা অনেক বড়, এটা আরেকটা লেকচার লাগবে। সো আমরা অ্যাডজেক্টিভ করব, অ্যাডভার্ব করব, অ্যাবস্ট্রাক্ট করব এবং পাশাপাশি ভার্বের একটা অংশ আজকে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লিয়ারলি বোঝা গেল? একটু বলেন সব ঠিকঠাক আছে কিনা। ওকে, মেসেঞ্জারে শেয়ার করবো না পাবলিকলি শেয়ার করতে হবে, নিউ মেম্বার, থ্যাংক ইউ। ভোরের শিশির, বেসিক থেকে শিখতে চাই, হ্যাঁ বেসিক ইনশাআল্লাহ, আমাদের ক্লাসগুলো করলে বেসিক থেকে শিখে যাবেন ইনশাআল্লাহ। আজকে স্টুডেন্ট একটু কম কেন বলেন তো? আপনার শেয়ার কি কম দিয়েছেন? বলেন, শেয়ার কম দিয়েছেন, স্টুডেন্ট কম কেন? স্টুডেন্ট কি কারণে কম? শেয়ার বেশি দিতে হবে, দ্রুত শেয়ার করে দেন। ঠিক আছে, আমরা শুরু করি আমাদের ক্লাসটা। দেখেন, প্রথমে আমরা শুরু করবো হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট দিয়ে। কি দিয়ে? অ্যাবস্ট্রাক্ট দিয়ে। এই জিনিসটা আসলে কি, খায় না মাথায় দেয়। যারা নোট করছেন তারা নোট করলে কিন্তু সাথে সাথে আপনাদের হয়ে যাবে। দেখেন, 1 নাম্বার ব্যাপার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এই অ্যাবস্ট্রাক্টটা কি জিনিস আসলে, এটা খায় না মাথায় দেয়। মাথায় রাখবেন, এই অ্যাবস্ট্রাক্ট কথার অর্থই হচ্ছে অদৃশ্য। এই অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি? অদৃশ্য, মানে দৃশ্যমান নয়, যা দেখা যায় না। এবং এইটার বিপরীত, এই অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কনক্রিট। কি বলি আমরা এটাকে?
কনক্রিট। অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি? কনক্রিট। তার মানে এটা কি দৃশ্যমান, এই যে দৃশ্যমান, তাহলে এটা হচ্ছে দৃশ্যমান আর এটা হচ্ছে অদৃশ্য। তাহলে আপনি সিম্পলি একটা জিনিস মনে রাখতে পারেন যে এমন কোনো নাম, এমন কোনো জিনিসের নাম, এমন কোনো ব্যক্তির নাম, এমন কোনো জিনিসের নাম যেটা দৃশ্যমান, যেটা দেখা যায়, যেটা ধরা যায়, যেটা ছোঁয়া যায়, যেটা গন্ধ নেওয়া যায়। আপনি পৃথিবীতে যা দেখতে পাচ্ছেন সেগুলোর যে কোনো একটা নাম যদি আপনি বলেন সেটা হবে কনক্রিট নাউন। যেমন আপনি বলছেন ম্যান, ম্যানকে ধরা যায়, ছোঁয়া যায়, গন্ধ নেওয়া যায়, তাই না? তারপর ট্রি, এগুলোকে দেখা যায় না, ট্রিকে দেখতে পারেন আপনি। বার্ড, বার্ডকে আপনি দেখতে পাচ্ছেন, তাই না? বার্ডকে আপনি দেখতে পাচ্ছেন। সেমভাবে মাদারকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে মাদার, তাই না? তারপরে ব্রাদারকে দেখতে পাচ্ছেন, এই যে মাদার, ফাদার, ব্রাদার। চেয়ার, টেবিল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত অবজেক্ট আছে পৃথিবীতে যা দেখা যায় এগুলো সবগুলো কনক্রিট নাউনের মধ্যে পড়বে, যেগুলোকে আমরা দৃশ্যমান নাউন বলি। ঠিক আছে, এইটা আমি বোঝালাম কেন? কারণ এইটা বোঝানোর জন্য এটা দরকার ছিল। ওকে, এটুকু বুঝলাম তো। এখন দেখেন এই অদৃশ্য বা অ্যাবস্ট্রাক্ট কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না। মানে আপনি কিছুই করতে পারবেন না, শুধু ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন, অনুভূত হবে আপনার। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, কিংবা গন্ধও নেওয়া যায় না। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ঠিক আছে, এখন দেখেন রাজন ভাই, রিয়াদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত শেয়ার করতে হবে, যারা দেখছেন দ্রুত শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। দেখেন তাহলে আমরা এই নাউনগুলোকে কি বলি? যেমন দেখেন, খেয়াল করে দেখেন অদৃশ্য জিনিস কি কি, যে নামগুলোকে দেখা যায় না, এরকম জিনিস কি কি আছে? যেমন দয়া, দেখেন তো খেয়াল করে, এই দয়া কি দেখা যায়? যেটা আমরা ইংলিশে কি বলি বলেন তো? কাইন্ডনেস বলি, তাই না? কাইন্ডনেস বলি। তারপর আপনি বলেন তো সততা, সততা কি দেখা যায়? সততা, সততা দেখা যায় না। সৎ ব্যক্তিকে আপনি দেখতে পারবেন, তাহলে সততা দেখা যায় না, যেটাকে আমরা কি বলি? অনেস্টি, তাই না? এই যে অনেস্টি। তারপরে দেখেন তো আমরা এই যে মমতা, মমতা, ঠিক আছে, যেটা মায়ের মমতা আমরা বেসিক্যালি বলি। ধরেন মায়ের মমতা, মায়ের মমতা, এটাও কিন্তু দেখা যায় না, তাই না? মায়ের মমতা কি দেখা যায়? এটা কি ফিজিক্যাল কোনো বৈশিষ্ট্য আছে? নাই, এটা ফিল করতে পারেন। একটা মা আপনাকে ভালোবাসে, আপনার মা আপনাকে ভালোবাসে, এই যে মাতৃত্ব, এই যে মাতৃত্ব, এইটাও কিন্তু আপনি ফিল করতে পারেন, তাই না? তাহলে মায়ের মমতা বা মাতৃত্ব, এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় মাদারহুড। কি বলা হয়? মাদারহুড। খেয়াল করে দেখেন তো, এই মাতৃত্বকেও কিন্তু ফিল করা যায়, কিন্তু দেখা যায় না, ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না, কিংবা গন্ধ নেওয়া যায় না, তাই না? এরকম অনেক আছে, এরকম অনেক আছে। ঠিক আছে, খেয়াল করে দেখেন। তাহলে এই যে দয়া, সততা, মায়ের মমতা, তারপর আছে আরেকটা কি বলেন তো? ভালোবাসা, লাভ। এই যে লাভ কিংবা ভালোবাসা, এটাকে দেখা যায় বলেন তো? ভালোবাসা দেখা যায় না। ভালোবাসা প্রকাশ করলে সেইটার যে কোনো একটা কি লক্ষণ দেখা যায়। তার মানে আপনি যেই মাধ্যমে প্রকাশ করছেন, ধরেন একটা ফুল দিলেন কাউকে, তাহলে এইটা একটা ভালোবাসার মাধ্যম হতে পারে। তো ফুল দেওয়াটা আপনি দেখছেন, কিন্তু ভালোবাসা কিন্তু দেখবেন না। তার মানে ব্যাপারটা কি? ভালোবাসাকেও দেখা যায় না। তাহলে এই যে খেয়াল করে দেখেন, ভালোবাসা, মায়ের মমতা, সততা, দয়া, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে অদৃশ্য, যেগুলোকে আমরা বলি কনক্রিট নাউন। এবং এগুলোও কিন্তু বাক্যে আমরা অনেক ব্যবহার করি, তাই না? এই যে কাইন্ডনেস, তারপরে হচ্ছে এই যে দেখেন কাইন্ডনেস, তারপর আমরা টায়ার্ডনেস ব্যবহার করি না? টায়ার্ডনেস, এই যে দেখেন নেস যুক্ত যেগুলো আছে, ঠিক আছে, নেস যুক্ত। তারপর হুড আছে, যে ফাদারহুড, ফাদারহুড, তাই না? তারপরে হচ্ছে এই যে অনেস্টি, এই শব্দগুলো আমাদের বাক্যের মধ্যে আসে না। তাহলে এখানে সংক্ষেপে মাথায় রাখবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো চেনার একটা সংক্ষিপ্ত উপায় আছে। সেটা হচ্ছে বাংলা যে শব্দটা আছে এটার ইংলিশ শব্দের শেষে খেয়াল করে দেখবেন এই যে নেস থাকে অথবা হুড থাকে অথবা টিওয়াই থাকে। অর্থাৎ এরকম কিছু ইন্ডিকেটর আছে যেগুলো দিয়ে আপনি বুঝবেন যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে সংক্ষিপ্ত বা সংক্ষেপ বলি আমরা। তাহলে আমরা কি বলি? যে সংক্ষেপে চেনার উপায়। ঠিক আছে, আপনি সংক্ষেপে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনবেন? তাহলে সংক্ষেপে চেনার উপায়। ঠিক আছে, সংক্ষেপে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিভাবে চিনবেন দেখেন খেয়াল করে। সংক্ষেপে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় কি? দেখবেন যে শব্দের শেষে শোন থাকবে। কি থাকবে? শোন থাকবে। যেমন কি ডিটেনশন, এক্সামিনেশন, টিআইওএন, শোন আছে না? এক্সামিনেশন, ডিটেনশন, কোলাবোরেশন, এই যে শব্দগুলো আছে দেখেন, তাহলে এদের শোন থাকবে। তারপরে শব্দের শেষে কি থাকবে? নেস থাকতে পারে। শব্দের শেষে কি থাকবে?
ICY থাকতে পারে, TY থাকতে পারে, শব্দের শেষে হুড থাকতে পারে। ঠিক আছে, শব্দের শেষে কি থাকতে পারে? হুড থাকতে পারে। খেয়াল করে দেখেন, শোন, তারপরে নেস, ICY, TY, হুড। এই যে খুব বেসিক কিছু জিনিসপত্র, এগুলো যদি দেখেন কোনো শব্দের শেষে আছে, তাহলে আপনি 90% ধরে নেবেন 90% ক্ষেত্রে আপনার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ক্লিয়ার? বুঝলাম আমরা সবাই? জি, সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার দিয়েছেন তো, দ্রুত শেয়ার করতে হবে। যারা দেখছেন আজকের শেয়ারটা, মানে আজকের ক্লাস যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আমাদের প্রিমিয়াম নোটটা পেয়ে যাবেন। ওকে, ভেরি গুড। বাহ, এই যে অ্যাংরি বলেছেন অলরেডি একজন। ধন্যবাদ প্রিয় ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে এইটুকু আমরা বুঝলাম, বলেন তো এইটা বুঝেছি কিনা? এইটা বুঝেছি? আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট শিখলাম, তাই না? এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এগুলো আপনি কিভাবে চিনবেন, বাক্যের মধ্যে কোন কোন জায়গাতে ব্যবহৃত হয় এবং কিভাবে আপনার এগুলো কাজ করে একটা বাক্যের মধ্যে। আপনি যদি ইংরেজি শিখতে চান, প্রপার ওয়েতে শিখতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে একটা বাক্যের মধ্যে কোন শব্দ কেন ব্যবহার করা হয়েছে, কোন শব্দটা কার সাথে কানেকশন, কোন শব্দ কি কারণে বসেছে। খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, দেখেন আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বোঝানোর জন্য একটু পেঁচিয়ে বোঝাই, একটু কঠিন করে বোঝাই। কঠিন করে বোঝাই না বেসিক্যালি, অনেকের কাছে যারা জানে তাদের কাছে কঠিন মনে হবে, বাট আপনারা যারা আছেন, যারা কিছুই মনে রাখতে পারেন না, যারা কিছুই জানেন না, তাদের জন্য এই পন্থাটা অনেক ইজি। দেখেন, খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে প্রকারভেদ বা যেই চেনার উপায়, সেটা বোঝার জন্য সংক্ষিপ্ত একটা গল্প আমি আপনাকে বলছি। এই যে 1 নাম্বার ব্যক্তি, ঠিক আছে, 2 নাম্বার, 3 জন ব্যক্তির কথা আমরা চিন্তা করব। 3 জন ব্যক্তি, ধরেন 3 জন ব্যক্তির নাম এখানে আমরা লিখছি। তো প্রথম আমি এমন একজন ব্যক্তির নাম লিখছি যে ব্যক্তি অনেক সহজ সরল, যার জীবনে তেমন কোনো চাহিদা নাই, সে দিন আনে দিন খায়, এরকম একজন। তাহলে আমি ধরলাম যে 3 নাম্বার ব্যক্তির নাম হচ্ছে ফাহিম। 3 নাম্বার ব্যক্তির নাম কি? ফাহিম, যে হচ্ছে একজন ফার্মার। কি বলেন তো? ফার্মার বা কৃষক। ঠিক আছে, ফাহিম কি একজন ফার্মার কিংবা কৃষক। আচ্ছা, দ্বিতীয় আরেকজন ব্যক্তির নাম ধরি। দ্বিতীয় আরেকজন নাম ধরেন, মনে করেন যে প্লাবন। ঠিক আছে, ধরেন প্লাবন, নাম কি? প্লাবন। এই যে প্লাবন নাম ধরলাম। তাহলে এই ব্যক্তি ধরেন, এই ব্যক্তি হচ্ছে অনেক খারাপ একজন মানুষ, অনেক খারাপ একজন মানুষ, যারা আমরা এলাকার, অনেক সময় এলাকার এরকম দেখি না, পাতিগুন্ডা টাইপের কিছু মানুষ থাকে। তাহলে এলাকার কি? পাতিগুন্ডা, পাতিগুন্ডা। ঠিক আছে, এলাকার পাতিগুন্ডা সাপোজ। ঠিক আছে, এবং সেম ভাবে দেখেন এই যে 1 নাম্বার যে ব্যক্তিটা, ইনি অনেক ক্ষমতাধর একজন ব্যক্তি, অনেক ক্ষমতার মালিক। ঠিক আছে, ধরেন ইনি একজন এমপি। ইনি কি? একজন এমপি। তো এমপি হিসেবে ধরেন আমি দিলাম যে আমাদের ওবায়দুল কাদের সাহেব। কি? আমাদের ওবায়দুল কাদের সাহেব, ওবায়দুল, ঠিক আছে, কাদের। যদিও আমি সম্মান দিয়ে বলছি ওবায়দুল কাদের, আপনারা এটা নিয়ে এখন মানে রাজনৈতিক ব্যাপার নিয়ে আমরা কথা না বলি, একটু খেয়াল করে দেখেন। তাহলে কি বললাম? এমপি, তাই না? এই যে এমপি, খেয়াল করে দেখেন, ইনি একজন এমপি। তাহলে 3 জন ব্যক্তির নাম লিখেছি। একজন হচ্ছে ফার্মার, যার নাম ফাহিম, একজন পাতিগুন্ডা, যার নাম প্লাবন, আর একজন হচ্ছে ওবায়দুল কাদের, যে হচ্ছে একজন এমপি। একটা জিনিস খেয়াল করে দেখবেন তো, এখানে যদি আমরা একটু এই যে ফার্মারের কথা আসি। আচ্ছা, একজন ফার্মারের কিন্তু তেমন কোনো চাহিদা থাকে না, তার জীবনের লক্ষ্য কি? সে দিন আনবে, প্রতিদিনের খাবারটা জোগাড় করবে, ওইটাই খাবে, কাজ করবে, ঘুমাবে, এর বাইরে তার চিন্তা ভাবনা নাই। আমার বাবা একজন ফার্মার, সো আমি এটা বুঝতে পারি, কারণ তার জীবনে আসলে চাওয়া পাওয়া বলতে তেমন কিছু নাই। সে ওই যে মাঠে কাজ করবে, তারপর আসবে, খাবার দাবার খাবে, ঘুমিয়ে যাবে, এইটাই হচ্ছে তার জীবন। ঠিক আছে, তার মানে এই ব্যক্তির আসলে তেমন কোনো ক্ষমতা নাই, ফার্মারের কোনো ক্ষমতা নাই। ইনি কাউকে কন্ট্রোল করারও চেষ্টা করে না, কাউকে মারারও চেষ্টা করে না, কারো উপরে ছিনতাই করারও চেষ্টা করে না, বা কাউকে প্রভাব খাটানোর চেষ্টা করে না। সোজা কথা, সহজ সরল একজন মানুষ, যার কোনো ক্ষমতা নাই, যার কি এই ফার্মারের কি কোনো ক্ষমতা নাই, তাই না? এবার পক্ষান্তরে দেখেন তো, এই পাতিগুন্ডা যারা আছে, এই পাতিগুন্ডারা কিন্তু একটু ক্ষমতাধর টাইপের হয়। তারা কি করে? তারা এলাকার যে ফার্মার টাইপের বা সহজ সরল মানুষ আছে, তাদের উপরে কর্তৃত্ব খাটায়, তাদেরকে ছিনতাই করে, তাদের কাছে চাঁদাবাজি করে, তাদেরকে হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা ইনকাম করে, তাই না? তাহলে এই যে পাতিগুন্ডা আছে, এটা কাকে কন্ট্রোল করে? ফার্মার বা সাধারণ মানুষকে। তাহলে আমরা কি বলছি? পাতিগুন্ডা কাকে কন্ট্রোল করছে? কাকে কন্ট্রোল করার চেষ্টা করছে? কার উপর প্রভাব খাটাচ্ছে? ফার্মারের উপর। 3 নাম্বার, তাহলে 2 নাম্বার 3 নাম্বারের উপর প্রভাব খাটাচ্ছে। সেম ভাবে দেখেন, এই জায়গাতেই যদি এমপি সাহেব চলে আসেন, এমপি সাহেব খেয়াল করেন, এমপি সাহেব কিন্তু ডিরেক্টলি ফার্মারকে, যদি ধরেন একজন গরিব ফার্মার,
ওই গরিব ফার্মারের কোনো একটা কাজে এমপি সাহেব বললেন যে ওই গরিব ফার্মারের এই কাজটা আমার পছন্দ হয় নাই, তো উনি কি গিয়ে ফার্মারকে পিটাবে? উনি কি গিয়ে ফার্মারকে মারবে? উনি কি গিয়ে ফার্মারকে শোষণ করবে? না। এমপিরা কি করে? এমপিরা তাদের পাতিগুন্ডা পাঠায়। এমপিরা কাদের দ্বারাই কাজ করায়? পাতিগুন্ডাদের দ্বারাই কাজ করায়। তারা বলে কি, তোমরা যাও, তুমি গিয়ে দেখো এই ফার্মারের কি অবস্থা। তার মানে কি, আলটিমেটলি ওবায়দুল কাদের সাহেব এই পাতিগুন্ডাগুলোকে কি করছে? কন্ট্রোল করছে, এগুলাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, খেয়াল করে দেখেন তাহলে তিনটা অংশ। এক হচ্ছে ফার্মারকে কন্ট্রোল করে পাতিগুন্ডা, পাতিগুন্ডাকে কন্ট্রোল করে ওবায়দুল কাদের সাহেব। ঠিক আছে, তাহলে তিনটা অংশ। এইটুকু কন্ট্রোলের ব্যাপারটা বুঝলেন তো? কন্ট্রোলের ব্যাপারটা কি বুঝলাম একটু বলেন তো? কন্ট্রোলের ব্যাপারটা কি বুঝেছি আমরা? আচ্ছা, ফার্মার হ্যাজ নো পাওয়ার, এক্স্যাক্টলি। একটু দ্রুত শেয়ার করে দিব, যারা যারা শেয়ার করেছেন ডান লিখবেন। শেয়ার করলে আমাদের আজকে যে পিডিএফটা আছে এটা আমরা কিন্তু প্রোভাইড করব আপনাকে। এবার একটু খেয়াল করে দেখেন, একটা মজার ব্যাপার আছে এখানে, একটা মজার ব্যাপার আছে, মনোযোগ সহকারে দেখবেন। এই যে ফার্মার আছে, এইটাকে আমরা একটা নাউন হিসেবে কল্পনা করি। এটা কি একটা নাউন অথবা একটা প্রোনাউন? এটা কি নাউন অথবা একটা প্রোনাউন? সেম ভাবে এই যে পাতিগুন্ডা আছে না, এই পাতিগুন্ডাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পাতিগুন্ডা কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করে দেখেন তো বেসিক্যালি কি হচ্ছে এখানে। পাতিগুন্ডা কাকে কন্ট্রোল করে? কার দোষ গুণ খোঁজার চেষ্টা করে? কাকে ধমক দেয়? ফার্মারকে। তো এখানেও খেয়াল করেন অ্যাডজেক্টিভের কাজটাও ঠিক এই নাউন প্রোনাউনের সাথে একই রকম। আর পাতিগুন্ডা যেমন ফার্মারকে শোষণ করে, পাতিগুন্ডা যেমন ফার্মারের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে, তাদের শোষণ করে, সেম ভাবে অ্যাডজেক্টিভও সেই সেম কাজ করে। নাউন বা প্রোনাউনের তার দোষ কি, তার গুণ কি, সে ভালো নাকি খারাপ, সে কয়টা আছে, কয়টা থাকলো, কয়টা নাই, এগুলো নিয়ে কাজ করে। তার মানে অ্যাডজেক্টিভের কাজ কি? এই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। তাহলে অ্যাডজেক্টিভের পাওয়ার কি? কার উপর পাওয়ার দেখায় সে? অ্যাডজেক্টিভ পাওয়ার দেখায় নাউন এবং প্রোনাউনের উপরে। অ্যাডজেক্টিভের কিন্তু আর কারোর সাথে কোনো পাওয়ার দেখানোর কোনো ক্ষমতা নাই। তার মানে অ্যাডজেক্টিভের পাওয়ার একটাই, সে নাউন বা প্রোনাউনের দোষগুণ খুঁজে বের করবে, এছাড়া তার আর কোনো কাজ নাই। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে এবার ওবায়দুল কাদের সাহেবের, এই ওবায়দুল কাদের যে সাহেব ছিলেন, এই ওবায়দুল কাদের সাহেবের কাজ কি বলেন তো? এটাকে আমরা বলছি অ্যাডভার্ব। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি একটা অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হচ্ছে আবার যেমন ওবায়দুল কাদের সাহেব বলেন, আচ্ছা পাতিগুন্ডা, তুমি তো ফার্মারকে অনেক বেশি শোষণ করছো, তুমি ফার্মারকে অনেক বেশি কন্ট্রোল করছো, এবার তুমি আমার কথা শোনো। তুমি কি করবা? তুমি আমার কথা শুনে আমার কথা মতো নাচবা। তার মানে এই যে অ্যাডজেক্টিভকে আবার কনফার্ম করে বা কন্ট্রোল করে কিংবা শোষণ করে হচ্ছে এই অ্যাডভার্ব। ব্যাপারটা দাঁড়ালো কি, আমরা এলাকায় বলি না যে শেয়ারের উপরে একটা শশের আছে, বাপেরও একটা বাপ থাকে, ব্যাপারটা এরকম। ফার্মারের কোনো ক্ষমতা নাই, তার বাপ হিসেবে কিংবা এটা কথার একটি ডিফারেন্স নাই, বা তাকে কন্ট্রোল করে পাতিগুন্ডা, পাতিগুন্ডাকে কন্ট্রোল করে ওবায়দুল কাদের সাহেব। তেমনি নাউন বা প্রোনাউনকে কন্ট্রোল করে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কন্ট্রোল করে হচ্ছে অ্যাডভার্ব। তো এইখানে ব্যাপারটা কি দাঁড়াইলো, একটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবার একটু বাক্যের মধ্যে দেখবো যে আসলে এই নাউন প্রোনাউন কিভাবে কাজ করে, অ্যাডজেক্টিভই কিংবা নাউন প্রোনাউনকে কিভাবে মডিফাই করছে কিংবা এদেরকে কিভাবে প্রভাবিত করছে, এবং অ্যাডভার্বই কি অ্যাডজেক্টিভকে কিভাবে আপনার কন্ট্রোল করছে। আমরা সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, বুঝলাম? ওকে, আচ্ছা দেখেন, একটু খেয়াল করে দেখেন। আমি একটা বাক্য লিখছি, যেমন আমি বললাম যে the farmer is an innocent person. The farmer is an innocent person. এই বাক্যটাকে আমি একটু ডিফারেন্ট, the farmer is very innocent person. The farmer is very innocent person. Emotion না, innocent। এখানে একটা আমরা an দিতে পারি চাইলে, কিংবা a দিতে পারি। দেখেন, farmer is a very innocent person। খেয়াল করে দেখেন এই বাক্যের মধ্যে এখানে আমরা কোনটাকে কি হিসেবে কল্পনা করছি, কোন শব্দটা কি হিসেবে কাজ করছে, এইটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। দেখেন এখানে দেখেন তো পার্সনটা আছে, পার্সন মানে কি? ব্যক্তি না? পার্সন মানে কি? পার্সন মানে হচ্ছে ব্যক্তি, তাই না? আচ্ছা, ব্যক্তি একটা নাম না? বলেন তো, ব্যক্তি কি একটা নাম না? ব্যক্তি একটা নাম, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা নাউন, তাই না? আচ্ছা, আমরা কি বলেছিলাম? নাউনের কোনো ক্ষমতা নাই।
নাউন কাউকে মডিফাই করতে পারে না, নাউন কাউকে পরিবর্তন করতে পারে না, পরিবর্ধন করতে পারে না, কাউকে চেঞ্জ করতে পারে না, কারোর উপর কর্তৃত্ব খাটাতে পারে না। নাউন হচ্ছে একটা কি সাধারণ, যেমন ফার্মার সাধারণ মানুষ, তার কোনো ক্ষমতা নেই, তেমনি নাউন বা প্রোনাউনের কোনো ক্ষমতা নেই। তাহলে সিম্পলি আমরা নাউনকে এখানে দেখলাম। এখন খেয়াল করে দেখেন ব্যক্তিটা কেমন বলেন তো, এই ব্যক্তিটা কেমন, যদি আমরা কেমন দিয়ে প্রশ্ন করি উত্তর কি আসে? ইনোসেন্ট। ইনোসেন্ট মানে কি বলেন তো? ইনোসেন্ট মানে হচ্ছে গিয়ে নিষ্পাপ। ইনোসেন্ট মানে কি? নিষ্পাপ। ঠিক আছে, এই যে নিষ্পাপ। তাহলে খেয়াল করে দেখেন ইনোসেন্ট মানে কি? নিষ্পাপ। আচ্ছা আমাকে বলেন তো এই ব্যক্তিটার কেমন তা নির্ধারণ করে দিচ্ছে ইনোসেন্ট শব্দটা। এই ব্যক্তিটা কেমন তা নির্ধারণ করে দিচ্ছে ইনোসেন্ট শব্দটা। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই যে এই তার মানে ইনোসেন্ট শব্দ দ্বারা এই ব্যক্তির একটা গুণ প্রকাশ পাচ্ছে না? ইনোসেন্ট শব্দ দ্বারা ব্যক্তির একটা গুণ প্রকাশ পাচ্ছে। আর ব্যক্তিটা কি? একটা নাউন। আর নাউনের যে গুণ প্রকাশ করে সে কি? সে একটা অ্যাডজেক্টিভ। আমরা পাতিগুন্ডার মধ্যে দেখেছি, তাই না? তাহলে এখানে ইনোসেন্টটা কি করছে? পার্সনকে মডিফাই করছে। ইনোসেন্ট শব্দটা পার্সনটাকে কি করছে? কন্ট্রোল করার চেষ্টা করছে। বলে দিচ্ছে যে আমি কেমন, বলে দিচ্ছে পার্সনটা কেমন হবে, কেমন হবে? ইনোসেন্ট হবে। তাহলে এটা কি একটা? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কি একটা বলেন তো? অ্যাডজেক্টিভ। তার মানে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। ক্লিয়ার? বুঝলাম? বুঝলাম বলেন তো? একটু একটু আওয়াজ করতে হবে, কমেন্ট করতে হবে, দ্রুত দ্রুত আমাকে জানান। আচ্ছা মাহিন আলম বলেছেন গ্রামার ক্লাস না নিয়ে যদি, ওকে না গ্রামার ক্লাস তো নিতেই হবে, গ্রামার ছাড়া কি ইংলিশ কল্পনা করা যায় বলেন? ওকে, টোটালি পাওয়ারলেস উইদাউট নাউন এন্ড প্রোনাউন। ভেরি গুড খুশি আপু, ড্রিম স্কুলের পণ্ডিত চলে আসছি। আচ্ছা ড্রিম স্কুলের পণ্ডিত, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। এবার খেয়াল করে দেখেন এখানে যে ভেরি শব্দটা আছে, এবার একটু আপনাদের কাছে ছেড়ে দিই। বলেন তো ব্যাখ্যা অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী এই যে ভেরিটা আছে, এই ভেরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এই ভেরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলেন? এটা আমি অপশন দিচ্ছি। 1, এটা একটা ভার্ব। ঠিক আছে। 2, এটা একটা অ্যাডজেক্টিভ। দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান এটা কি বলেন? সি, এটা একটা নাউন। এবং ডি, এটা একটা অ্যাডভার্ব। কোনটা হবে বলেন তো? এটার মধ্যে, এই চারটার মধ্যে কোনটা আনসার হবে? দ্রুত কমেন্টে জানান, আমি সবার কাছে উত্তর চাই। 197 জন মানুষ আমাকে দেখছেন এই মুহূর্তে, আমি সবার কাছে উত্তর চাই। বলেন, দ্রুত বলেন যে দ্য ফার্মার ইজ আ ভেরি ভেরি ইনোসেন্ট পারসন। এখানে এই যে ভেরি শব্দটা আছে, এই ভেরি শব্দটা একটা ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে? বলেন, দ্রুত বলেন। আমি তো বোঝালাম একটু আগে আপনাদের ওবায়দুল কাদের সাহেবের এক্সাম্পল দিয়ে, তাই না? এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি না? বাহ, হুমায়ুন আহমেদ ভাই বলেছেন, একটা উত্তর দিয়েছেন পারসন নাউন, ইনোসেন্ট অ্যাডজেক্টিভ, ভেরি উনি বলেছেন অ্যাডভার্ব। আমরা বাকিদের কাছে একটু অ্যান্সার দেখি, দেখার চেষ্টা করি ভেরি কি আসলে অ্যাডভার্ব কিনা। আচ্ছা ডি নাম্বার, অনেকে অ্যান্সার দিয়েছে ডি নাম্বার, এটা অ্যাডভার্ব হবে। ওকে, আচ্ছা দেখি আমরা আসলে অ্যাডভার্ব হয় কিনা। প্রশ্ন হচ্ছে কেন অ্যাডভার্ব? আমরা বলেছি যে এই যে অ্যাডভার্ব হচ্ছে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের মতো। অ্যাডভার্ব কি? ওবায়দুল কাদের সাহেবের মতো। আচ্ছা আমাকে বলেন তো, যদি আমি ব্যক্তিটাকে বলতাম যে কৃষক একজন নিষ্পাপ মানুষ, কৃষক একজন নিষ্পাপ মানুষ। আচ্ছা নিষ্পাপ মানুষ, মানুষটা কেমন? নিষ্পাপ, অ্যাডজেক্টিভ, ভালো কথা, কিন্তু পরিমাণটা কেমন বুঝাতো? নিষ্পাপের পরিমাণ সাধারণ না? যদি বলতাম কৃষক একজন নিষ্পাপ মানুষ, তার মানে সে নিষ্পাপ, এটা বুঝলাম। কিন্তু যখনই আমি ভেরি শব্দটা ব্যবহার করছি তখন ব্যাপারটা কি দাঁড়ালো? যে কৃষক অনেক নিষ্পাপ মানুষ, অনেক নিষ্পাপ। তাহলে নিষ্পাপের পরিমাণ বৃদ্ধি পাইল না? খালি নিষ্পাপ দিয়ে যেই পরিমাণ নিষ্পাপ বোঝায়, অনেক কথাটা লাগালে নিষ্পাপের পরিমাণ একদম বৃদ্ধি পেয়ে যায় না? তাহলে এই যে ভেরি শব্দটা আসলে কার পরিমাণ বৃদ্ধি করছে? ইনোসেন্টের পরিমাণ বৃদ্ধি করছে, ইনোসেন্সের পরিমাণ বৃদ্ধি করছে। তাহলে ভেরি শব্দটা কার পরিমাণ বৃদ্ধি করে? ইনোসেন্সের পরিমাণ বৃদ্ধি করে। আচ্ছা আমাকে বলেন তো ইনোসেন্সটা কি? ইনোসেন্টটা কি? ইনোসেন্ট একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরিমাণ বৃদ্ধি করে কে? কার ক্ষমতা আছে এটা? ওবায়দুল কাদের সাহেবের, তাই না? অ্যাডজেক্টিভকে কন্ট্রোল করার ক্ষমতা একমাত্র আছে অ্যাডভার্বে। তাহলে যেহেতু এই ভেরিটা অ্যাডজেক্টিভের পরিমাণ বৃদ্ধি করছে, কে কন্ট্রোল করছে? একে লাগাম ধরে আছে। তাহলে এই ভেরিটাকে আমরা কি বলবো? একটা অ্যাডভার্ব বলবো। কি বলবো? একটা অ্যাডভার্ব বলবো। ক্লিয়ার? বুঝলাম? সুপার ক্লিয়ার কিনা আমাকে এটুকু বলেন, সুপার ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত দ্রুত। ঠিক আছে ঠিক আছে, দ্রুত 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 দ্রুত। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানান।
বলেন বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন। আচ্ছা স্যার, আমি তো শিমুল আহমেদ ভাই একটু থাকতে হবে, প্রথম থেকে ক্লাসগুলো করলে আপনি বুঝবেন অবশ্যই। আমি এমনভাবে বোঝাচ্ছি যাতে শূন্য থেকে একটা স্টুডেন্ট, আমরা কিন্তু এই স্লোগান নিয়ে আগাই যে আমাদের কাছে আপনি শূন্য থেকে শিখতে পারবেন। তার মানে ব্যাপারটাই এটা, আমরা শুরু করি এমনভাবে যাতে আপনি কিছুই না পারলেও আপনাকে শেখাতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। এবার প্রশ্ন এটা না, প্রশ্নটা হচ্ছে যে এই ভেরিটা কি তাহলে। এবার প্রশ্নটা হচ্ছে যে এই ভেরিটা, এই যে এখানে একটা ভেরি আছে না, এখানে একটা ভেরি আছে না, আপনি তো বললেন যে এটা অ্যাডভার্ব। আচ্ছা ভালো কথা, এটা অ্যাডভার্ব, কিন্তু এই ভেরিটা কি বলেন তো, এই ভেরিটা কি? দ্রুত বলে ফেলেন, দ্রুত কমেন্টে জানান এই ভেরিটা কি। এই ভেরিটা কি একটা ভার্ব হবে, এটা কি অ্যাডজেক্টিভ হবে, এটা কি নাউন হবে নাকি অ্যাডভার্ব হবে? দ্রুত আপনাদের কমেন্টে আমি উত্তর চাই, ততক্ষণে আমি এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক আছে, দ্রুত কমেন্ট অ্যান্সার দেন, এই চারটার মধ্যে কোনটা হবে। ঠিক আছে, দ্রুত অ্যান্সার দেন, আমি এটা একটু ব্যাখ্যা করে দিই, খেয়াল করে দেখেন। আমি যখন বলছি যে কে বলেন তো, কৃষকটি নিষ্পাপ ব্যক্তি, কৃষকটি নিষ্পাপ ব্যক্তি। এখন এই যে শব্দটা আছে কৃষকটি নিষ্পাপ ব্যক্তি, এই শব্দটা কি সাধারণ একটা কথা, তো তার মধ্যে ভেরি লাগালে কি হয়ে যায়, অনেক নিষ্পাপ। তো এই যে অনেক শব্দটা কোন পার্সন, এটা তো আমরা বের করে ফেলছি, তাই না? কিন্তু এর আগে যদি আমি আর একটা অনেক লাগিয়ে দিই, এই জায়গাতে যদি আর একটা অনেক লাগিয়ে দিই, তাহলে বলেন তো আসলে ঘটনাটা কি ঘটলো। যদি আমি বলি কৃষকটি অনেক নিষ্পাপ ব্যক্তি, তার মানে নিষ্পাপের পরিমাণটা অনেক বৃদ্ধি করেছে নিঃসন্দেহে। কিন্তু যদি বলা হয় যে কৃষকটি অনেক অনেক নিষ্পাপ ব্যক্তি, তার মানে এই যে অনেকের পরিমাণ বৃদ্ধি পাইল না, অনেক মানে কি অনেকের বৃদ্ধিমান, এই যে দ্বিতীয় অনেকের পরিমাণ বৃদ্ধি করলো কে, প্রথম অনেক। তাহলে আপনাকে যদি বলা হয় যে আপনি অনেক লাজুক, আপনি অনেক লাজুক, আপনি অনেক লাজুক, তার মানে যত অনেক আপনি বাড়াবেন তত এই যে নিষ্পাপের পরিমাণ বৃদ্ধি পাবে, তত কি হবে, তত নিষ্পাপের পরিমাণ বৃদ্ধি পাবে যত অনেক বাড়াবেন। আপনাকে যদি বলা যে আপনি অনেক বয়স্ক, আপনি অনেক বয়স্ক, আপনি অনেক বয়স্ক, এবার চারটা যদি লাগান, আপনি অনেক বয়স্ক। খেয়াল করে দেখেন তো, যত অনেক লাগাচ্ছেন তত বয়সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই অনেকটাও কিন্তু একটা অ্যাডভার্ব। কি, এটাও কি একটা অ্যাডভার্ব, যেটা আমাদের বেসিক্যালি এই অনেকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি করছে, তাই না? বুঝলাম আমরা না? অ্যাডজেক্টিভ যারা বলেছেন তারা ভুল বলেছেন, অ্যাডভার্ব হবে এটা। হ্যাঁ এক্স্যাক্টলি, খুব সুন্দর। আমাদের মাইজুল ভাইয়া বলেছেন যে এটা একটা অ্যাডভার্ব হবে, বিকজ এটা একটা অ্যাডভার্বকে মডিফাই করে। ঠিক আছে, ভেরি দুইটা কেন, ভেরি দুইটা থাকতেই পারে একটা বাক্যের মধ্যে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, তাই না? আচ্ছা এবার দেখেন, কথা হলো যে তাহলে এটাও আমরা বুঝলাম, তাই না? এটাও আমরা বুঝলাম। এবার যদি আপনাদের আমি বাক্যটাকে আবার একটু রিফ্রেশ করে লিখি, দেখেন, দ্য ফার্মার is a very innocent person। এবার আর প্রশ্ন এই দুইটাতে না, এবার প্রশ্ন হচ্ছে এটাকে নিয়ে। দেখেন এবার প্রশ্ন কোনটাকে নিয়ে, এবার প্রশ্ন হচ্ছে এটাকে নিয়ে। আমি একটু গ্রিন কালারটা ব্যবহার করি, দেখেন এবার প্রশ্ন হচ্ছে এইটাকে নিয়ে। আচ্ছা এবার আপনাদের কথা হলো যে সরি এটা না, এবার প্রশ্ন হচ্ছে এইটাকে নিয়ে। এই যে আমরা ভেরি দেখলাম, আমরা ইনোসেন্ট দেখলাম, পার্সন দেখলাম, এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমরা দেখেছি এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে এবং কি কারণে। কিন্তু আপনি এই যে এটা আছে না, এইটা কোন পার্টস অফ স্পিচ বলেন, দ্রুত বলেন, কারা কারা পারবেন, আমি দেখি আপনাদের একটু ইমপ্রুভমেন্ট আসছে কিনা, একটু দ্রুত বলেন তো কারা কারা পারবেন। both are also adverb। হ্যাঁ খুব সুন্দর, যারা শিখছেন, যারা উপকৃত হবেন তারা একটু আমাকে জানাবেন। ওকে, কয়টার সময় ক্লাস করে হয়? আচ্ছা
এটা তো ক্লাস ভাই রাত 10টায় হয়, আমাদের রুটিনটা দেওয়া আছে। আমি আজকে রাতে আবার রুটিন নতুন করে দিয়ে দিব আপনাদের। যাদের রুটিন পেতে সমস্যা হয় তারা এই মাস্টার ক্লাসগুলো রুটিন আপনাদেরকে দিয়ে দিব। ওকে, বলেন দ্রুত বলেন, এটা কি হবে? এটা কি হবে দেখি আমরা কয়জন পারি, কয়জন পারি দ্রুত বলেন। এত অলস হলে তো হবে না, আমাদের 172 জন মানুষজন আছে, একটু সুন্দর করে বলেন এটা কি। আচ্ছা আমাকে বলেন তো এ মানে কি বুঝায়, যে এ মানে কি বুঝায়? ফার্মার মানে কি বলেন তো? কৃষকটি একটি নিষ্পাপ ব্যক্তি। তার মানে এখানে আসলে কি বোঝাচ্ছে বলেন তো? এই একটি শব্দ দ্বারা কাকে বুঝাচ্ছে? একটি শব্দ দ্বারা কার সংখ্যা বুঝাচ্ছে? নিষ্পাপের সংখ্যা নাকি ব্যক্তির সংখ্যা বলেন তো? একটি দ্বারা নিষ্পাপের সংখ্যা বুঝাচ্ছে নাকি ব্যক্তির সংখ্যা বুঝাচ্ছে? আমরা কি বলেছি? কৃষকটি একটি নিষ্পাপ ব্যক্তি। তাহলে এই একটি শব্দ দ্বারা কিন্তু ব্যক্তির সংখ্যা বুঝাচ্ছে। আর ব্যক্তি আমরা কি জানি, ইংলিশটা কি শিখেছিলাম? পার্সন। তাহলে এটা একটা নাউন না? বলেন তো, ব্যক্তি একটা নাউন না? আচ্ছা এটা একটা নাউন না? আর নাউনের সংখ্যা কে বুঝায় বলেন? নাউনকে কে কন্ট্রোল করে? নাউনের সংখ্যা কে বুঝায়? নাউনের সংখ্যা বুঝায় একটা অ্যাডজেক্টিভ। তার মানে আপনি বলতেই পারেন যে এইটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এটাও কি একটা অ্যাডজেক্টিভ? ক্লিয়ারলি আমরা বুঝলাম? একটু বলেন, দ্রুত বলেন। আমাদের সাউন্ড ঠিক আছে তো? ওকে, হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝলাম না? আচ্ছা এবার দেখেন, তার মানে ব্যাপারটা এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম, হুইচ ইজ দ্যাট, যে আমরা যে আর্টিকেল সম্পর্কে জানি, এ, অ্যান এবং দি, এই তিনটাই মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে কখনো যে এ অ্যান্ড দি এগুলো কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন? যে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এ অ্যান্ড দি এগুলো কোন পার্টস অফ স্পিচ, আপনি কি বলবেন? আপনি বলবেন হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? হ্যাঁ, ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাছাড়া তো ডিটারমিনার বলতাম না। ডিটারমিনার মানে হচ্ছে নির্দিষ্টকরণ, যেগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয় যে শব্দগুলো দ্বারা। আমরা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, প্রোনাউন ইজ এ নাউন ইনডিড, পারসন ইজ এ নাউন ইনডিড। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝলাম, এটুকু বুঝলাম। একটু দ্রুত, আমি জানি না স্যার ক্লাস করতে আসছি, কোনো প্রবলেম নাই। মুরসালিন ভাই একটু যারা পরে আসছেন বা যারা একবার শেয়ার করেছেন, আমরা একবার শেয়ার করে দিই তো। শেয়ার করে দিলে আজকের যে ক্লাসটা আছে এটার নোটটা আপনারা পেয়ে যাবেন, কালকের মধ্যে নোটটা পেয়ে যাবেন। শেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কিভাবে বাক্যের মধ্যে কাজ করে। এবার চেনার উপায়, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে আপনি কিভাবে চিনবেন দেখেন। খুব সিম্পলি মাথায় রাখবেন যে শব্দগুলো দ্বারা কি হবে, যে শব্দগুলো দ্বারা যে কোনো একটা নাউনের কি হবে, নাউনের কি বোঝাবে? দোষ বোঝাবে, নাউনের দোষ বোঝাবে, নাউনের গুণ বোঝাবে, নাউনের সংখ্যা বোঝাবে, নাউনের অবস্থা বোঝাবে, কি অবস্থায় আছে সেটা বোঝাবে। তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা অথবা পরিমাণ বোঝাবে। পরিমাণ, যে কোনো শব্দ দ্বারা যদি এগুলো বোঝায় তাহলে আপনি বুঝবেন এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেমন এরকম শব্দগুলো কি বলেন তো? এরকম শব্দগুলো কি? যেমন বিউটিফুল। এই বিউটিফুল শব্দটা দ্বারা কি বোঝায়? একটা গুণ বোঝায় একটা ব্যক্তি, তাই না? তারপর আছে স্মার্ট মানে কি? স্মার্ট বা সুদর্শনীয়, এটাও কিন্তু একটা ব্যক্তির গুণ বোঝায়, তাই না? তারপর আপনি বললাম যে আনস্মার্ট, এটা একটা দোষ বোঝায়। তাহলে খেয়াল করে দেখেন, যদি সংখ্যার কথা বলি যেমন 30 একটা সংখ্যা, তাহলে এটাও ডেফিনেটলি কি হবে? এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যদি পরিমাণ বলি যেমন মাছ হচ্ছে একটা পরিমাণ, তাহলে এটাও কিন্তু পরিমাণ বোঝাচ্ছে। যেমন a lot of, some, ঠিক আছে? তারপরে যদি বলি লিটল, এই যে এগুলো তারা পরিমাণ বোঝায়। তাহলে এই যে শব্দগুলো আছে যেগুলো তারা পরিমাণ বোঝাবে, তারপরে গুণ বোঝাবে, দোষ বোঝাবে, অবস্থা বোঝাবে, সংখ্যা বোঝাবে, এগুলো দ্বারা বোঝালে আমরা সেগুলোকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। ক্লিয়ার? বুঝলাম?
আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ চেনার, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চেনার আরেকটা উপায় আছে। এখন এই সেম শব্দগুলো যদি নাউনের দোষগুণ অবস্থা বোঝায় তাহলে অ্যাডজেক্টিভ, আর নাউনের অবস্থা না বুঝিয়ে যদি সেম শব্দগুলোই একটা অ্যাডজেক্টিভের অবস্থা বোঝায়, একটা অ্যাডজেক্টিভের অবস্থা বোঝায়, একটা ভার্বের অবস্থা বোঝায় এবং একটা অ্যাডভার্ব নিজে নিজের অবস্থা বোঝায়, তাহলে আপনি মনে করবেন যে এইগুলো তখন, এই শব্দগুলোই তখন একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তার মানে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভের দোষগুণ বোঝাতে পারে, একটা ভার্বের দোষগুণ বোঝাতে পারে এবং একটা অ্যাডভার্বের দোষগুণ বোঝাতে পারে, তাই না? আমরা একটু আগে বাক্যের মধ্যে দেখেছি। এবার প্রশ্ন হলো যে কিভাবে চিনবেন এটা অ্যাডজেক্টিভ, কিভাবে চিনবেন এটা অ্যাডভার্ব। খুব সিম্পলি মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চেনার 50% ক্ষেত্রে একটা নিয়ম খাটে, 50% বা 60% ক্ষেত্রে একটা নিয়ম খাটে। সেটা হচ্ছে যে যখনই দেখবেন একটা মিসকনসেপশন আছে আমাদের মধ্যে, আমরা মনে করি যে কোনো শব্দের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তবে মনে হয় সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন আমরা বলি যে কি, দেখেন আমি 4টা বাক্য লিখছি, 4টা শব্দ লিখছি, এর মধ্যে কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ একটু আপনারা আমাকে বলে দিবেন। দেখেন আমি বললাম যে ফ্রেন্ডলি, slowly, namely, quickly। তাহলে এই 4টা শব্দ লিখেছি, আপনাদের কাজ হবে একটু কষ্ট করে জানানো যে এই 4টা শব্দের মধ্যে, এই 4টা শব্দের মধ্যে কোন শব্দটা, কোন কোন শব্দগুলো অ্যাডজেক্টিভ আর কোন কোন শব্দগুলো অ্যাডভার্ব। একটু দ্রুত বলেন তো দেখি, আপনারা বোঝেন কিনা, আপনারা পারেন কিনা আমি দেখি, একটু বলেন, দ্রুত বলেন, একটু দ্রুত জানাতে হবে আমাকে। ওকে, আসাম থেকে আমাকে দেখছেন যে আমি টেন্স পারি না, বাক্য তৈরি করতে পারি না। রতন সর্দার ভাই, আপনি যদি টেন্স না পারেন, টেন্স না বোঝেন, আমার গতকালকের ক্লাসটা আপনি করে আসেন। গতকাল মানে গত পরশু দিনের ক্লাসটা, বিশ্বাস করেন আপনি গত পরশুর ক্লাসটা যদি আমার করেন, এই পেজে দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে, আপনার টেন্স নিয়ে বা বাংলা থেকে ইংরেজি করা বা ট্রান্সলেশন নিয়ে আর কোনো প্যারা হবে না, ঠিক আছে? আচ্ছা, বাহ পুটন, জি ভাই, সরি ভাই আপনার অ্যান্সারটা আমি পড়তে পারি নাই, একটু দ্রুত বলেন তো, আপনারা দ্রুত বলেন কোনটা অ্যান্সার হবে। স্যার নোট কি মেসেঞ্জার গ্রুপে দিবেন? মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে এবং পাশাপাশি আমাদের কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেটাকে আমরা বলি চ্যানেল, ঠিক আছে? আমাদের ফেসবুক চ্যানেল আছে, আমাদের পেজে গিয়ে দেখবেন চ্যানেল নামের একটা অপশন আছে, ওখানে ক্লিক করে আপনি যুক্ত হতে পারবেন। এই ক্লাসগুলো চলতেছে, এই ক্লাসগুলোর জন্য কোনো রুটিন লাগবে না, ওখানে আপডেট চলে যায় আমাদের সাথে সাথে, ওখানে লাইভগুলো দেখতে পারবেন। পাশাপাশি ওইখানে কিন্তু আমাদের ক্লাস শেষে একদিন পরে আমাদের নোটগুলোকে সাবমিট করা হয়। এছাড়াও ক্লাস বাদেও অনেকগুলো প্রিমিয়াম নোট আপনি ওখানে পেয়ে যাবেন ফ্রিতে, আপনি চাইলে ওখানে যুক্ত হতে পারেন, ঠিক আছে? আমাদের পেজে যাবেন, পেজে গিয়ে দেখবেন চ্যানেল লেখা আছে। ওকে, আমরা একটু দেখি। দেখেন অনেকে এখানে মিসকনসেপশন বলে যে স্যার এখানে 4টাই তো অ্যাডভার্ব, অনেকে কি বলে এখানে 4টাই অ্যাডভার্ব, কিন্তু কথাটা ভুল, 4টা কিন্তু অ্যাডভার্ব নয়। এই যে ফ্রেন্ডলি আছে, এই ফ্রেন্ডলি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই যে স্লোলি আছে, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। সেম ভাবে এই যে নেমলি আছে, এই নেমলিটাও একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। এবং আমাদের কুইকলি আছে, এটা একটা অ্যাডভার্ব। এখন প্রশ্ন হলো স্যার সবগুলো তো এলওয়াই আছে, আমি কেমনে বুঝবো কোনটা অ্যাডভার্ব আর কোনটা অ্যাডজেক্টিভ, তাই না? কনফিউজিং না ব্যাপারটা? কনফিউজিং কিনা আমাকে বলেন। আপনারা মানুষজন একটু কম আজকে, তাই না? ক্লাস করতে হবে না? ক্লাস তো করা লাগবে, ক্লাস করতে হবে। সবাই একটু শেয়ার করে দিব, যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দিবেন। ওকে, অ্যাডভার্ব না, একটু ভুল হয়েছে মুস্তারি বেগম আপু, একটু ভুল হয়েছে, ঠিক আছে? একটু ভুল করেছেন। যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন, যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন এই ঘটনা ঘটে, কিভাবে মনে রাখবেন? খুব সিম্পলি মাথায় রাখবেন, আমি এটাকে সাইডে রাখছি, খুব সিম্পলি মাথায় রাখবেন। যদি কোনো নাউনের সাথে, আমি এটাকে অন্য কালার দিয়ে লিখি, যদি কোনো নাউনের সাথে আপনি এলওয়াই যুক্ত দেখেন, কি বললাম? নাউনের সাথে যদি এলওয়াই থাকে তাহলে চোখ বন্ধ করে চিন্তা করবেন, নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকলেই সেটা হয়ে যাবে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সাথে এলওয়াই থাকলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর নাউন ব্যতীত যদি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে, যদি কি থাকে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে, তবে সেটা কি হয়ে যাবে?
সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, নাউনের সাথে এলওয়াই থাকলে হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে হবে অ্যাডভার্ব। খুব সিম্পল জিনিস। এবার এখানে একটু মিলিয়ে দেখি আমরা, দেখেন খেয়াল করে দেখেন, একটু মিলিয়ে দেখবো আমরা। দেখেন এখানে খেয়াল করেন তো, আমি একটু বড় করছি। এখানে এই যে ফ্রেন্ড শব্দটা আছে, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি বলেন তো? ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। আচ্ছা বন্ধু শব্দটা কি নাউন না, একটা নাম না? তাহলে নাউনের সাথে কি আছে? নাউনের সাথে এলওয়াই যুক্ত আছে, তাহলে এই জন্য এটা হয়ে গেল কি একটা অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত আছে না? আছে। আচ্ছা স্লো মানে কি? স্লো কি কোনো নাম? স্লো কি কোনো নাউন? স্লো মানে বেসিকলি একটা কি, একটা অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করে দেখেন তার সাথে কি আছে? এলওয়াই যুক্ত আছে। ঠিক সেম ভাবে বলছি আমরা অ্যাডভার্ব। না নেমলি, নেম, নেম মানে নাম, এটা একটা কি নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত আছে অ্যাডজেক্টিভ। সেম ভাবে কুইক, কুইক মানে কি দ্রুত, তাহলে এইটাও কিন্তু, এই কুইকটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত আছে, এটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? বুঝলাম আমরা? বুঝতে পেরেছেন কিনা একটু বলতে হবে, দ্রুত বলতে হবে। বোঝা গেল? ওকে। আচ্ছা কখন রুটিনটা দিলে ভালো হয়? রতন সর্দার, আমাদের ভাইয়া আমাদের ক্লাসটা আজকে রাতেই রুটিনটা আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনি চাইলে আমাদের চ্যানেলটাতে যুক্ত হতে পারেন, আমাদের চ্যানেলের সবগুলো আপডেট কিন্তু ওখানে দেওয়া থাকে সুন্দর করে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝে ফেললাম যে আপনি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে কিভাবে ডিস্টিংগুইশ করবেন, ডিফারেন্সিয়েট করবেন, আলাদা করবেন, চিনবেন কিভাবে, শর্টকাট ট্রিক, তাই না? আচ্ছা এটা গেল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যাপার। তাহলে সব এলওয়াই যুক্ত শব্দকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলা যাবে না, এগুলোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আপনাকে দেখতে হবে ওই শব্দটা কাকে কি বোঝাচ্ছে। যদি নাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্ব, অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? বুঝলাম? এবার আমরা শিখবো হচ্ছে ভার্ব। ঠিক আছে? ভার্বের সবগুলো শেখা এক ক্লাসে পসিবল না, সো আমি হয়তো 2টা ক্লাসে আপনাদের ভার্বটা কমপ্লিট করব। তো যারা যারা থাকবেন তারা ভার্বের 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবেন আমাদের ক্লাস থেকে। এটা সম্পর্কে যদি আপনি জানেন, আপনি ধরে নেন আপনার গ্রামারের আপনি 40% জেনে গেছেন। এই পার্টস অফ স্পিচ এমন একটা টপিক যেটা সম্পর্কে জানলে আপনার গ্রামারের 40% কভার হয়ে যাবে, এবং বাকি 60%-এর মধ্যে অনেকগুলো জিনিস আপনি পার্টস অফ স্পিচ দিয়ে ছাড়া পারবেন না, এটা ছাড়া পসিবল না, এটা আপনাকে জানতে হবে। এবং সেটার একটা পার্ট, বিগ পার্ট হচ্ছে ভার্ব, এবং এই ভার্বটা আমরা কিভাবে শিখবো সেটা একটু দেখবো। দেখেন আমরা সারা জীবনে ভার্ব সম্পর্কে কি জানি? দেখেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ভার্ব সম্পর্কে আপনি কি জানেন, আপনি 2-3টা কথা বলবেন। এক হচ্ছে যে স্যার ভার্ব হচ্ছে ক্রিয়া। ভার্ব কি স্যার? ভার্ব হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়া কি স্যার? ক্রিয়া তো স্যার একটা কাজ, তার মানে যে শব্দ দ্বারা কাজ বোঝায় সেটাই একটা ভার্ব স্যার। আচ্ছা আপনি এটা জানেন। আচ্ছা আরেকটা শব্দ জানেন যে স্যার ভার্ব তো স্যার আমি দেখছি 2-3 প্রকার হয়, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, আর কি, আর স্যার একটা নন ফাইনিট ভার্ব, তাই না? একটা নন ফাইনিট ভার্ব। আচ্ছা খুবই ভালো কথা। স্যার আর কি জানেন? স্যার আরেকটা জানি, স্যার জানি আমরা অক্সিলিয়ারি ভার্ব আছে স্যার, তাই না? অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে। আর কি আছে? যদি আরো একটু ভালো স্টুডেন্ট আপনি হন, আরো একটু প্রেশার দিয়ে পড়েন, তাহলে আপনি সর্বোচ্চ মোডাল ভার্ব সম্পর্কে জানেন। স্যার মোডাল অক্সিলিয়ারি তো আছে। তা এই কয়টা ইনফরমেশন আপনি ভার্ব ছাড়া জানেন না, এর বাইরে কি কিছু জানেন বলেন তো? কারা কারা এর বাইরে ভার্ব সম্পর্কে তথ্য জানেন বলেন? ভার্ব সম্পর্কে যে বিশাল এরিয়া আছে আমরা সেটা কভার করবো আজকে। বলেন ভার্ব সম্পর্কে এর বাইরে আর কে কে জানেন? চন্দ্রিমা আমাদের, আচ্ছা থ্যাংক ইউ শফিকুল ভাই, অনেক ধন্যবাদ। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ব্যবহার জানতে চাই। আচ্ছা মাকসুদা আপু, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহার বেসিক্যালি একটা বাক্যের যে কোনো একটা শব্দকে দৃষ্টিনন্দন করতে, তার গুণ বোঝাতে, তার দোষ বোঝাতে, তার সৌন্দর্য বাড়াতে, সৌন্দর্য কমাতে, এগুলো করতে ব্যবহার করা হয়। ঠিক আছে? পরিমাণ বোঝাতে, পরিমাণ সংখ্যা বোঝাতে, এগুলো করতে ব্যবহার করা হয়। ঠিক আছে? এটার এক্স্যাক্ট আসলে ব্যবহার ওইভাবে বোঝানো পসিবল না। ক্লিয়ার? বুঝলাম আমরা? তাহলে এইটার বাইরে আপনার কে কে কোন কোন তথ্য জানেন বলেন বলেন বলেন? ভার্ব সম্পর্কে আর কোন তথ্য কি জানেন আপনি? এই কয়টা জানি স্যার, এক্স্যাক্ট এই কয়টা আপনি জানেন ভার্ব সম্পর্কে। আচ্ছা প্রীতি আপু বলছেন ভাইয়া আমি ক্লাসগুলো দেখি কিন্তু লেখাপড়া বেশি নাই, আমি ইংলিশ শিখতে চাই, ফ্যামিলি আছে কিন্তু বুঝি না, বুঝতে পারছি না। সোহানা আপু আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাকে হেল্প করা হবে। ঠিক আছে? এবার দেখেন ভার্ব সম্পর্কে কত তথ্য আছে, আমরা খুব সিম্পলি আজকের ক্লাস থেকে বেশ কিছু তথ্য জেনে নিব। তার মধ্যে প্রথম একটা ব্যাপার আমি একটু আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি খেয়াল করেছেন কিনা কখনো, আপনি যখন কাউকে প্রপোজ করেছেন কিংবা আপনার জীবদ্দশায়
কোনো এক্স গার্লফ্রেন্ডকে কখনো প্রপোজ করতে গিয়েছেন? ছোটবেলায় আমরা স্কুল লাইফে মোটামুটি করি না, অনেক মানুষই আপনার জীবনে আপনি কোন একটা মেয়েকে প্রপোজ করেছেন বা কোন একটা মেয়ে ছেলেকে প্রপোজ করেছেন। প্রপোজ করতে গিয়ে আমরা কি বলি? আমরা কখনো কি বলেছি? চিঠিতে লিখেছি যে আই অ্যাম লাভিং ইউ। এটা কি আমরা কখনো বলি? এটা আমরা কখনো বলি? বলেন তো, আই অ্যাম লাভিং ইউ কখনো কাউকে বলতে শুনেছেন? কিংবা আপনি এই বাক্যটা কাউকে বলতে শুনেছেন কিনা যে হি ইজ লাইকিং মি? হি ইজ লাইকিং মি। একটু দাঁড়ান তো, আমার বিড়াল বাইরে যাবে, এই কারণে। যাও বাবা, যাও বাইরে যাও। এই তো, ওকে। সো বলেন তো, এই জায়গাটা কখনো শুনেছেন আপনি? এই বাক্যগুলো কখনো বলতে শুনেছেন কাউকে? হি ইজ লাইকিং মি, ইউ আর লাভিং মি, আই এম লাভিং ইউ। বলেন, শুনেছেন? শুনেন নাই? এগুলো হয় না কখনো, এরকম কখনো হয় না। আচ্ছা, ক্লিক করলে আসে না আমাদের যারা, আমি দেখিয়ে দিব আপনাদের আজকে যে আপনি বেসিক্যালি এটা কোথায় পাবেন। খেয়াল করে দেখেন, তাহলে আই অ্যাম লাভিং ইউ এই বাক্যের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে লাভ শব্দটা আছে এটার সাথে কিন্তু কখনো আইএনজি আপনি যুক্ত করতে পারবেন না। এটা আইএনজি যুক্ত করলে দেখবেন এটা ভুল হয়ে যাচ্ছে। সেম ভাবে লাইক শব্দটার সাথেও আমরা আইএনজি যুক্ত করি না। কখন? যখন কন্টিনিউয়াস করতে যাই, বাক্যের যখন কন্টিনিউয়াস করতে যাই, চলমান কিছু বোঝাতে চাই, তখন আইএনজি যুক্ত হয় না। তার মানে এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করা যায় না। এখন প্রশ্ন হলো কেন যায় না? প্রত্যেকটা জিনিসের তো একটা ব্যাখ্যা আছে, তাই না? ব্যাখ্যা অবশ্যই আছে। তারপর আর একটা উদ্ভট প্রশ্ন আপনাদের দেখাই। দেখেন, একটা উদ্ভট প্রশ্ন, আমি এগুলো নিয়ে শর্ট ভিডিও বানিয়েছি। একটা উদ্ভট প্রশ্ন আপনাদের দেখাই। দেখেন, আপনারা দেখেন তো, আমরা জানি ভার্ব মানে তার সাথে আইএনজি যুক্ত করা যাবে না। কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখেছি? যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তাই না? আমরা দেখেছি না? আপনি দেখেন তো, অ্যাম, এই অ্যামও তো একটা ভার্ব, ইজও একটা ভার্ব, আর এই আরও একটা ভার্ব, তাই না? খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু একটা ভার্ব। কিন্তু এই অ্যামটার সাথে আপনি কখনো এরকম দেখেছেন যে অ্যামিং, অ্যামের সাথে কখনো আইএনজি যুক্ত হতে দেখেছেন? ইজের সাথে কখনো আইএনজি যুক্ত হতে দেখেছেন? এবং আর এর সাথে কি কখনো আইএনজি যুক্ত হতে দেখেছেন? উত্তর হচ্ছে কেন হয় না, তাই না? আপনাকে এভাবে প্রশ্ন করতে হবে, তবে আপনি গ্রামার শিখবেন। এখন এগুলোর উত্তর যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলেছেন ভার্ব সম্পর্কে। আমরা কখনো ভাবিনি যে অ্যাম তো একটা ভার্ব, তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা গেলে অ্যামের সাথে কেন যাবে না? অবশ্যই যাওয়া উচিত, তাই না? কেন যাবে না আমরা সেটা দেখবো। দেখেন, কেন যাবে না সেটা আমরা দেখবো, খুব সুন্দর করে দেখেন। আচ্ছা, শাহাদাত ভাই অনেক ধন্যবাদ আপনাকে। না, প্রথম শুনলাম, ওকে। আচ্ছা, হুমায়ুন ভাই একটু বেশ কিছু ভার্বের নাম অলরেডি বলে ফেলেছেন। আমরা দেখি এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত কেন হয় না, কি কারণে হয় না, এবং আপনারা আসলে কোন কোন জায়গাতে এগুলোর সাথে আইএনজি যুক্ত করতে পারবেন। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, পৃথিবীতে যত কাজ আছে, যত ধরনের কাজ আছে, এগুলোকে দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারি। এক ধরনের কাজ, এক কাজকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, কি বলি আমরা? বা ফিজিক্যাল ওয়ার্ক, কি বলি আমরা? ফিজিক্যাল ওয়ার্ক, কি বলি? ফিজিক্যাল ওয়ার্ক। যেটা কি বলেন তো? শারীরিক শ্রম। যেটা কি? শারীরিক শ্রম, শারীরিক শ্রম। তো শারীরিক শ্রম বেসিক্যালি কি বোঝায়? যে আপনি যখন কাজটা করবেন তখন আপনার হাত, পা, চোখ, কান, নাক, মুখ, আপনার যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগবে, আপনার যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে, সেটাকে আমরা কি বলছি? শারীরিক শ্রম বলছি, তাই না? তাহলে ফিজিক্যাল ওয়ার্ক মানে কি? শারীরিক শ্রম। আর আরেক ধরনের কাজ আপনি দেখবেন, সেটা হচ্ছে মেন্টাল ওয়ার্ক। কি সেটা? মেন্টাল ওয়ার্ক। আর এই মেন্টাল ওয়ার্কগুলো কীরকম? এই মেন্টাল ওয়ার্কগুলো বেসিক্যালি এরকম, যেগুলো শারীরিক কোনো কাজ না, যেটা একটা মানসিক কাজ। কি? একটা মানসিক কাজ, তাই না? একটা মানসিক কাজ। তাহলে খেয়াল করেন, শারীরিক কাজ, মানসিক কাজ। এই শারীরিক এবং মানসিক কাজের মধ্যে পার্থক্য কি? শারীরিক কাজে চোখ, কান, হাত, মুখ, নাক, সব কিছুর যে কোনো কিছুর একটা ব্যবহার দরকার পড়ে। যেমন আপনি দৌড়াচ্ছেন, এখান থেকে আপনি দৌড়ে যাচ্ছেন, এই যে দৌড়ানোটার ক্ষেত্রে আপনার পা কাজে লাগছে, তাহলে এটাকে আমরা ফিজিক্যাল ওয়ার্ক বা শারীরিক ওয়ার্ক বলতে পারি, তাই না? এই যে ওয়ার্ক মানে কাজ করা, কাজ করতে আপনার হাত লাগে। রান মানে দৌড়ানো, দৌড়াতে আপনার হাত লাগে। সিং
পা লাগে, সিং মানে গান গাওয়া, গান গাইতে আপনার জিহ্বা লাগে, জিহ্বার ব্যবহার ছাড়া গান ব্যবহার করা যাবে? যাবে না। লেখা, লিখতে আপনার কি লাগে? হাত লাগে, তাই না? রাইট। তার এই যে শব্দগুলো আছে এগুলো প্রত্যেকটা শারীরিক শ্রম, আর এগুলো হচ্ছে ফিজিক্যাল ওয়ার্কের মধ্যে পড়ে। এই মানসিক কাজ কাকে বলে? যেগুলোতে কোনো শারীরিক শ্রম লাগে না, যেগুলো আপনি শুয়ে থাকলেও এই কাজ করতে পারবেন, চোখ বন্ধ করে থাকলেও করতে পারবেন, আপনি কিছু না করলেও দাঁড়িয়ে থাকলেও এই কাজ করতে পারবেন। যেমন এই যে ভালোবাসা, যেমন ভালোবাসা। আচ্ছা, কাউকে ভালোবাসতে কি হাত পা চোখ কান নাক মুখ লাগে? যার জবান নাই, যে বোবা, সেও ভালোবাসতে পারে। যার দুই হাত নাই সেও ভালোবাসে, যার দুই পা নাই সেও ভালোবাসে। এরকম অসংখ্য মানুষ আমাদের চারপাশে আসে, যাদের চোখ কান নাক মুখ সব কিছু ঠিক থাকলেও দুই হাত নাই দুই পা নাই, কিন্তু তারপরেও তাদের বিয়ে হয়েছে, তারা সুখে আছে। এরকম আছে না? তার মানে ভালোবাসতে কিন্তু চোখ কান নাক মুখ এগুলোর কোনো শারীরিক শ্রম লাগে না। সেমভাবে দেখেন, কাউকে পছন্দ করতেও কিন্তু চোখ কান নাক মুখ হাত পা কিছু লাগে না। চিন্তা করতে, থিঙ্ক, এই থিঙ্ক করতে কি চোখ কান হাত নাক এগুলোর কি কোনো শারীরিক শ্রম লাগে? লাগে না। তারপরে দেখেন ফিল, অনুভব করতে আপনার চোখ কান হাত মুখ কিচ্ছু লাগে না, এটা একটা মানসিক কাজ। তারপরে দেখেন আরো আছে আন্ডারস্ট্যান্ড, এই যে আপনি যে বুঝতে পারছেন, তাই না? আন্ডারস্ট্যান্ড, এই আন্ডারস্ট্যান্ড বুঝতে পারতেও কিন্তু চোখ কান হাত মুখ কিচ্ছু লাগে না আপনার, এটা একটা শারীরিক শ্রম নয়, এটা একটা মানসিক শ্রম, তাই না? বুঝতে পারছি আমরা? ওকে। জাইফানুর, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। ঠিক আছে, আপনারা যারা ক্লাস দেখছেন তাদের মধ্যে অনেকেই মানুষজন আছেন কমেন্ট করতে পছন্দ করেন না। আচ্ছা, এই যে ব্যাপারটা, এটা বোঝানোর পিছনে একটা রিজন, এখানে কিন্তু শারীরিক ফিজিক্যাল ওয়ার্ক বলতে কোনো ভার্বের নাম নাই। ফিজিক্যাল ওয়ার্ক বলতে কি কোনো ভার্বের নাম নাই। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, যেই শব্দগুলোতে ফিজিক্যাল ওয়ার্ক দরকার পড়ে, যেই শব্দগুলোতে ফিজিক্যাল ওয়ার্ক বোঝায়, শারীরিক কাজ বোঝায়, এই ভার্বগুলোকে আমরা বলি ডাইনামিক ভার্ব। কি বলি আমরা? ডাইনামিক ভার্ব। ডাইনামিক ভার্ব, এবং এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বেসিক্যালি অ্যাকশন ভার্ব বলে থাকি। এটাকে আমরা কি বলতে পারি? অ্যাকশন ভার্ব বলি। তাহলে আপনি বলতে পারেন যে ফিজিক্যাল ওয়ার্ক বা শারীরিক পরিশ্রম যারা করা বোঝাবে যে শব্দটা দ্বারা, সেটাকে আমরা হয় ডাইনামিক ভার্ব বলবো, নইলে অ্যাকশন ভার্ব বলবো। এটা একটা আরেকটার মানে অল্টারনেটিভ নাম আর কি। একটা কি, একটার দুইটা নাম। তাহলে আপনি অ্যাকশন ভার্ব বলতে পারেন, ডাইনামিক ভার্ব বলতে পারেন। তাহলে আপনাকে যদি বলা হয় যে ডাইনামিক ভার্বের উদাহরণ দেন, একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানান তো, ডাইনামিক কিংবা অ্যাকশন ভার্বের কয়েকটা উদাহরণ দ্রুত জানান, দ্রুত কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর যেগুলো মেন্টাল ওয়ার্ক, যেগুলো মানসিক কাজ, এগুলোকে আমরা বলি স্টেটিভ ভার্ব। কি বলি আমরা? স্টেটিভ ভার্ব। আচ্ছা, স্টেটিভ ভার্বগুলো এবং ডাইনামিক ভার্বগুলোর মধ্যে পার্থক্য কি? একটা শারীরিক শ্রম, একটা মানসিক শ্রম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে শারীরিক শ্রমগুলো আছে, এই যে সিংকে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন, সিঙ্গিং করা যায়, সিঙ্গিং, আই এম সিঙ্গিং, গান গাচ্ছি। আবার রাইট, আই এম রাইটিং, গান গাচ্ছি, লিখছি। রান, আই এম রানিং হয়। ওয়ার্ক, আই এম ওয়ার্কিং হয়। তার মানে এই যে অ্যাকশন ভার্বকে অথবা ডাইনামিক ভার্বকে কন্টিনিউয়াস করা যায়, এতে কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। এবং পৃথিবীতে যত ভার্ব আছে তার মধ্যে 70% ভার্ব বা 80% ভার্ব হচ্ছে ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব। ঠিক আছে? এখন মানসিক ওয়ার্কগুলো দেখেন, এই যে লাভকে কন্টিনিউয়াস করা যায় না, লাইককে কন্টিনিউয়াস করা যায় না, আন্ডারস্ট্যান্ডকেও কন্টিনিউয়াস করা যায় না। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং আমরা বলি না কখনো, আই আন্ডারস্ট্যান্ড এটা বলি। আচ্ছা, এইটুকু বুঝলেন? তাহলে কি বললাম আমি? এই দুইটা শব্দ বাকি রেখেছি কেন? আমি আসছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আই এম থিঙ্কিং তো আমি বলি, স্যার আই এম ফিলিংও তো আমি বলি, তাহলে আপনি এই দুইটা বাদ রাখলেন কেন? আমি আসছি, সেই ব্যাখ্যাতে আসছি। আগে ভালো করে বোঝেন। তার মানে এখান থেকে দুইটা স্টেটমেন্ট আমরা পেতে পারি। এক, ডাইনামিক কিংবা অ্যাকশন ভার্বকে কন্টিনিউয়াসে রূপান্তর করা যায় বা আইএনজি যুক্ত করা যায়, আর স্টেটিভ ভার্বকে কন্টিনিউয়াস করা যায় না। মানসিক কাজ যেগুলো, সেগুলোকে কন্টিনিউয়াস করব না বা করা যাবে না। ক্লিয়ার? এই দুইটা স্টেটমেন্ট বুঝেছেন তো? এখন কথা হলো, স্যার আপনি তো তাহলে অর্ধেক মিথ্যা বলছেন। কি মিথ্যা? স্যার আপনি তো বললেন স্টেটিভ ভার্বগুলোকে আইএনজি যুক্ত করা যায় না, কিন্তু আমরা তো বলার সময় বলি যে আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ, আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইউ। কথা হলো, স্যার তাহলে থিঙ্কের সাথে আইএনজি যুক্ত কেন করলেন আপনি, এবং এটা কেন কন্টিনিউয়াস করলেন বলেন? আপনি তো বলছেন থিঙ্ক একটা স্টেটিভ ভার্ব, থিঙ্কই একটা স্টেটিভ ভার্ব, তাহলে থিঙ্কের সাথে তো আইএনজি যুক্ত হওয়ার কথা না, আপনি কেন যুক্ত করছেন? সেম ভাবে দেখেন, এই যে ফিল মানে কি? ফিল মানে কি? অনুভব করা। আই এম ফিলিং ব্যাড, আমরা বলি না আই এম ফিলিং ব্যাড, আই এম ফিলিং নজিয়াস, আই এম ফিলিং অ্যানজিয়াস, আমরা বলি না আই এম ফিলিং অ্যাঙ্গার।
সো এই যে ফিল করা, এই ফিল করা, তাহলে ফিলের সাথে আপনি আইএনজি যুক্ত করতে পারছেন। কথা হলো কেন? এগুলো কিন্তু স্টেডি ভার্ব, বাট স্টেডি ভার্ব হওয়া সত্ত্বেও এগুলোর সাথে আইএনজি যুক্ত করা যায় কোন ক্ষেত্রে সেটা একটু বোঝেন। এটুকু বুঝেছেন বলেন? এবার আমরা একটু ব্যতিক্রমটা দেখবো, এই দুইটা কেন এগুলোর সাথে আইএনজি যুক্ত হয়, দ্রুত বলেন। শি ইজ লাইকিং ইউ, ইয়া আই এম লাভিং ইউ। আচ্ছা, ওকে, হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ফ্লুয়েন্টলি ডিসক্রাইব আই মিন লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। টিচিং ইজ এ ডায়নামিক ভার্ব, ভেরি গুড। খুশি আপু, খুব সুন্দর। টিচিং ইজ এ ডায়নামিক ভার্ব, ভেরি গুড। আই ড্রাইভ, হ্যাঁ ড্রাইভটা একটা ডায়নামিক ভার্ব, ভেরি গুড। এই তো আপনারা শিখছেন। কে বলছে পারবেন না? কে বলছে আপনি শূন্য থেকে শিখতে পারবেন না? আপনি থাকেন না, ক্লাসে থাকেন, আমরা আছি আপনার সাথে, আর কি লাগে? ঠিক আছে, আমরা সবসময় একটা কথা বলি, ওয়েন লিমন ভাইয়া ইজ হিয়ার নাথিং টু ফিয়ার, ওয়েন লিমন স্যার ইজ হিয়ার নাথিং টু ফিয়ার। তো এই কথাটা একটু লিঙ্গুয়াল একাডেমির সাথে যায়, ওয়েন লিঙ্গুয়াল একাডেমি ইজ হিয়ার নাথিং টু ফিয়ার। চিন্তা করা লাগবে না, খালি ক্লাসে আসেন, এই বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু লং টাইম ক্লাস করতে হবে, ক্লাসে অর্ধেক করে দৌড় দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি, দেখেন, মনে করেন এইটা একটা ফুটবল গ্রাউন্ড। এটা কি? এটা ফুটবল গ্রাউন্ড। আচ্ছা, ফুটবল গ্রাউন্ডটা একটু ভালো করে আঁকি, তাই না? যেহেতু রমরম অবস্থা, এটা একটা ফুটবল গ্রাউন্ড। এবং ফুটবল গ্রাউন্ডের মধ্যে এই পাশে মনে করেন যে এই পাশে এক দল, এই পাশে এক দল। তো এই পাশে আমাদের মনে করেন যে প্লেয়ার আছে, এই পাশে প্লেয়ার আছে হচ্ছে আমাদের কারা? আর্জেন্টিনারা, ঠিক আছে? আর এই পাশে আছে হচ্ছে ব্রাজিল। আপনারা কে কোন দেশকে সাপোর্ট করেন বলেন? ধরেন এই পাশে আছে ব্রাজিল, হলুদ না তো ব্রাজিলেরা, ঠিক আছে? আর্জেন্টিনার কালার তো উল্টা হয়ে গেল, আর্জেন্টিনার কালারটা আর্জেন্টিনার কালার দিয়ে দিই, তাই না? এই যে এটা, এই ক্যা হুয়া ভাই, ঠিক আছে? ধরেন এটা আর্জেন্টিনা প্লেয়ার, এখানে সুন্দর করে সাজানো আছে, এটা হচ্ছে খেলা হচ্ছে। এবার খেলা হইতে আপনি মনে করেন বিশ্বকাপ দেখছেন, আপনি বিশ্বকাপ দেখছেন, ঠিক আছে? আপনি বিশ্বকাপ দেখছেন, আপনি আপনার 5 বন্ধু মিলে, সবাই কি 5 বন্ধু মিলে কি দেখছেন? বিশ্বকাপ দেখতে আসছেন, এবং সবাই হচ্ছে আপনার আর্জেন্টিনার সাপোর্টার। এই 5 বন্ধুই কি? এই 5 ফ্রেন্ড হচ্ছে আপনার আর্জেন্টিনার সাপোর্টার, এবং 5 জনই কি করছেন? আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে সামনে, পর্দার সামনে হই হুল্লোড় করতেছেন আর খেলা দেখতেছেন, ঠিক আছে? আচ্ছা, খুবই ভালো কথা। ওদিকে কি করলো আর্জেন্টিনা? কি করলো? ধুম করে এই কর্নার থেকে গিয়ে একটা গোল দিয়ে দিল, তাহলে আর্জেন্টিনা কিন্তু এগিয়ে গেল। তখন আপনারা ধুম করে কি বললেন? এই আর্জেন্টিনা জিতবে জিতবে জিতবে। কিন্তু পরক্ষণে কাউন্টার অ্যাটাকে এই প্লেয়ারটা এখানে এসে ধুম করে একটা গোল দিয়ে দিল, এবং এই প্লেয়ারটা এখানে এসে ধুম করে আর একটা গোল দিয়ে দিল, এবং টাইম আছে মাত্র 2 মিনিট। 2 মিনিটে 2টা গোল দেওয়া সম্ভব না। এখন আপনি খেয়াল করে দেখবেন, আপনার এই যে 5 জন ফ্রেন্ড ছিল না, এই 5 জন ফ্রেন্ডের মধ্যে আপনি খেয়াল করে দেখলেন, একজন ফ্রেন্ড উপরে থাকা যে আর্জেন্টিনার জার্সিটা আছে এটা ঠাস করে খুলে ফেলে নিচে থেকে একটা ব্রাজিলের জার্সি বের করলো, তাই না? এরকম হয় না? আইলা জাদু। মনে করেন নিচে একটা ব্রাজিলের জার্সি পরা ছিল, তার উপর সে আর্জেন্টিনার জার্সি পরে আসছে। ব্যাপারটা কি দাঁড়াইলো? সে একটা দুমুখো সাপ। আলটিমেটলি সে জেতাদের দলে দেখছে, যখন ব্রাজিল জিততেছে তখন সে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে শিফট হয়ে গেছে। এরকম ব্যক্তি আছে না? আছে, আপনার ফ্রেন্ড সাইকেলের মধ্যে অনেক আছে, যাদেরকে আমরা সয়াবিন বলি, পাম অয়েল বলি, তাই না? ব্যাপারটা হচ্ছে এইটাই, যে প্রয়োজনের সময় তারা দল চেঞ্জ করে ফেলে, প্রয়োজনের তাগিদে তারা নিজেকে চেঞ্জ করে ফেলে, তাই না? তার মানে আমরা কি বলতে পারি? যে এরা 2 নৌকোয় পা দিয়ে চলে, এরা হচ্ছে দোমুখো সাপ, বেঈমান, ঠিক আছে? এটুকু বুঝলাম তো বলেন? তার মানে আচ্ছা, এটা বুঝলাম। ঠিক সেম ভাবে খেয়াল করে দেখবেন, সেম ভাবে যে ফিল শব্দটা আছে না, এই ফিল শব্দটা একটা স্টেডি ভার্ব, থিঙ্ক শব্দটা একটা স্টেডি ভার্ব। কিন্তু এই দুইটা স্টেডি ভার্ব হওয়া সত্ত্বেও বাক্যের অর্থ প্রকাশের সহযোগিতা করার জন্য এরা কি করে? কিছু সার্টেন জায়গাতে এরা ডাইনামিক ভার্ব হিসেবেও আচরণ করতে পারে। তার মানে এরা একসাথে ডাইনামিকও হয়, এরা একসাথে স্টেডি ভার্ব হিসেবেও কাজ করে। তাহলে এই কারণে এদের বৈশিষ্ট্য 2 রকম হওয়ার কারণে এই ফিল একটা স্টেডি ভার্ব হওয়া সত্ত্বেও এর সাথে আপনি আইএনজি যুক্ত করতে পারছেন। এই থিঙ্ক একটা স্টেডি ভার্ব হওয়া সত্ত্বেও এর সাথে আপনি আইএনজি যুক্ত করতে পারছেন। তার মানে ফিল এবং থিঙ্ককে আপনার ওই বন্ধুর সাথে আপনি তুলনা করতে পারেন যার নিচে ব্রাজিলের জার্সি আর উপরে হচ্ছে আর্জেন্টিনার জার্সি। তার মানে সে জেতার দলের মধ্যে আসলে সাপোর্ট করে, তাই না? স্যার মনে হয় আর্জেন্টিনা সাপোর্টার না, জিতাইছি কাকে আমি বলেন? শেষে কাকে জিতা দিলাম?
আমি কি আর্জেন্টিনাকে জিতাইছি ব্রাজিলকে, তাহলে এবার বুঝে নেন আমি কোন দলের সাপোর্টার। ঠিক আছে জি, তারা সুবিধাবাদী, সুযোগ সন্ধানী। ওকে, রেড কার্ড ফ্রম বোথ টিম, হ্যাঁ দিয়ে দিবে একদম, দুই টিম থেকে ওরা রেড কার্ড বের করে দেন, ওর দরকার নাই, ওরকম ফ্রেন্ডের দরকার নাই। ঠিক আছে, মরার আগ পর্যন্ত ব্রাজিল করে যাব। আপনারা যারা আর্জেন্টিনা করেন মরার আগ পর্যন্ত আর্জেন্টিনা করবেন। ঠিক আছে, আমরা জানি ব্রাজিল হারতেছে, রেগুলার হারতেছে। আমরা জানি যে নেইমার খেলতে পারে না, আমরা জানি মানে খেলতে পারে না মানে খেলতে পারে কিন্তু ইনজুরির কারণে বাইরে থাকে। আমরা জানি যে ব্রাজিলের দল এখন অনেক দুর্বল হয়ে গেছে, বাট স্টিল মন থেকে ব্রাজিল। ঠিক আছে, ওকে ক্লিয়ার। আপনারা কে কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান। তাহলে স্টেডিয়াম এবং ডায়নামিক ভার্ব সম্পর্কে জানলাম আমরা, তাই তো। আজকে আমরা আর 2টা ভার্ব শিখবো। আমাদের 35টা ভার্ব আছে, 35 প্রকার ভার্ব আছে। আমরা আজকে 4টা শিখবো, বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসের জন্য রেখে দিব। পরবর্তী যেদিন গ্রামার ক্লাস আমাদের থাকবে সেই দিন আমরা বাকি ভার্বগুলো সুন্দর করে গুছিয়ে আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। ক্লিয়ার, বুঝলাম? আচ্ছা দেখেন, সো আমরা আজকে শিখবো হচ্ছে 2টা ভার্ব। একটাকে আমরা বলছি ফাইনিট ভার্ব এবং আর একটাকে আমরা বলছি নন ফাইনিট ভার্ব। এখন এই 2টা ভার্ব সম্পর্কে তো আপনারা জানেন, কি জানেন? এই 2টা ভার্ব সম্পর্কে সর্বোচ্চ আপনারা যেটুকু ধারণা রাখেন সেটা হচ্ছে যে এই ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব এই নামটাই শুধু আপনারা জানেন, কিন্তু ফাইনিট ভার্ব কিভাবে কাজ করে, নন ফাইনিট ভার্ব একটা বাক্যের মধ্যে কিভাবে চিনবো, এই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্লিয়ার না। আমি হলফ করে বলতে পারি আপনাদের 99.9% মানুষের এই ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব যদি বাক্যের মধ্যে থেকে বের করতে দেয় আপনি ভুল করবেন, আপনি ভুল করে ফেলবেন। ঠিক আছে, তাহলে এটা চেনা একটু শিখতে হবে আপনাদের, যে ফাইনিট ভার্ব কিভাবে চিনবো, নন ফাইনিট ভার্ব কিভাবে চিনবো। আপনি যখন লিখতে যাবেন, লেখা শিখবেন, রাইটিং পার্ট, ইংলিশ যদি প্রপারলি শিখতে চান আপনাকে এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে, গ্রামার সম্পর্কে সুন্দর একটা ধারণা রাখা লাগবে। সো এটা জানানোর আগে আপনাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে যদি আপনারা এরকম টপিকগুলো একদম A থেকে Z পর্যন্ত, লেটার, অ্যালফাবেট, তারপর হচ্ছে ওয়ার্ড, সিলেবাল, এখান থেকে শুরু করে একদম BCS পর্যন্ত যত গ্রামারের টপিক আছে সবগুলো গ্রামার যদি একটা কোর্সে চান, আমাদের কাছে দুর্দান্ত এবং পারফেক্ট একটা কোর্স আছে যার ফি জানলে আপনি হাসবেন। বেসিক্যালি এই কোর্সটার ফি হচ্ছে আমাদের 1500 টাকা ছিল, এটার আমরা এখন 50% ডিসকাউন্ট দিচ্ছি। গ্রামার কোর্সের 50% ডিসকাউন্টে মাত্র 750 টাকায় আপনি আমাদের গ্রামার কোর্সে যুক্ত হতে পারবেন। তো গ্রামার কোর্সে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, আমাদের পেজে একটা মেসেজ করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই নাম্বারে 01740176774। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে একটা মেসেজ করে রাখলেই আপনাকে গ্রামারের ডিটেলসটা দিয়ে দেওয়া হবে, ভর্তির নিয়ম এবং কিভাবে মাত্র 750 টাকায় আপনি 50% ভর্তি হতে পারবেন। ঠিক আছে, সো আজকের ক্লাসটা যেভাবে বুঝতে পারছেন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাক, আবার ঝগড়া করেন না আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে আবার ঝগড়া করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার, বুঝলাম আমরা। ওকে, তাহলে এবার পরবর্তী অংশটুকু আমরা দেখার চেষ্টা করি। দেখেন, তাহলে এটুকু বুঝলাম ফানিট নন ফানিট ভার্ব চেনার উপায় কি, ফানিট এবং নন ফানিট ভার্ব চেনার উপায় কি বলেন তো। ফানিট এবং নন ফানিট ভার্ব চেনার উপায় হচ্ছে, ফানিট ভার্বকে আমরা বলি সচ্ছল পরিবার, এটাকে আমরা কি বলি, সচ্ছল। সচ্ছল কেন বলছি, কি কারণে বলছি আমি বলছি একটু পর। আর নন ফানিট ভার্বকে আমি বলি অসচ্ছল। অসচ্ছল কেন বলছি বলেন, আমাদের পরিবারের দিকে খেয়াল করেন, আমাদের এই সমাজে যে পরিবারগুলো আছে সেখানে দেখেন এক প্রকার পরিবার আছে যারা নিজের ইনকাম করে নিজেই চলতে পারে, সচ্ছল পরিবার বলি তাদেরকে আমরা, যে নিজে জব করছে, নিজে বিজনেস করছে এবং নিজের পরিবারের খরচ নিজেই চালাচ্ছে, তারা কি সচ্ছল ফ্যামিলি। অসচ্ছল ফ্যামিলি কারা, যারা অন্যের সাহায্য ছাড়া নিজে চলতে পারে না, যাদের নিজস্ব কোনো ইনকাম নাই। যেমন আপনি দেখবেন যে আপনার বাসায় ভিক্ষুক আসতে পারে, তাই না, ভিক্ষুককে আমরা সাহায্য করি, সহযোগিতা করি নিজেদের মতো করে। তো এই ভিক্ষুকরা কিন্তু অসচ্ছল পরিবার থেকে বিলং করে, এই কারণেই তারা ভিক্ষা করে, কারণ তারা নিজেরা সংসার চালাতে পারে না, অন্য কারো উপর ডিপেন্ডেন্ট, আমাদের মতো মানুষের উপর তারা ডিপেন্ডেন্ট। তাহলে আমরা কি, আমরা সচ্ছল পরিবার। তাহলে আপনি সিম্পলি বলতে পারেন যে নন ফানিট ভার্ব অলওয়েজ ফানিট ভার্বের উপর নির্ভরশীল থাকে। নন ফানিট ভার্ব, অসচ্ছল পরিবার যেমন সচ্ছল পরিবারের উপর নির্ভরশীল থাকে,
তেমনি নন ফাইনাইট ভার্ব অলওয়েজ ফাইনাইট ভার্বের উপর নির্ভরশীল থাকে। অসচ্ছল কেন বলছি? সচ্ছল পরিবার যেমন একা একাই ইনকাম করে তার পরিবার চালাতে পারে, তেমনি ফাইনাইট ভার্বও একা একা বাক্য তৈরি করতে পারে, একা বাক্য তৈরি করতে পারে। তার মানে এই ফাইনাইট ভার্বের কারো সাহায্য দরকার পড়ে না, সে একা একা বাক্য তৈরি করে ফেলতে পারে। এবং নন ফাইনাইট ভার্ব আবার কি? অসচ্ছল, তার মানে এর সাহায্য অবশ্যই দরকার। কার দরকার? ফাইনাইট ভার্বের সাহায্য লাগে। তাহলে নন ফাইনাইট ভার্ব একা কখনোই একা বাক্য তৈরি করতে পারে না, তৈরি পারে না। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে এটা একা বাক্য তৈরি করতে পারে, এটা একা বাক্য তৈরি করতে পারে না, কারণ এটা সচ্ছল, এটা অসচ্ছল পরিবার। ক্লিয়ার? এইভাবে মাথায় রাখবেন। এখন কথা হলো যে বাক্যের মধ্যে আমি কিভাবে চিনবো যে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট? চেনা খুব ইজি। দেখেন, আমি বললাম যে ধরেন আই জাম্পড ফ্রম আ রানিং বাস। এই বাক্যটা খেয়াল করে দেখেন, আই জাম্পড ফ্রম আ রানিং বাস। আমি একটা চলন্ত গাড়ি থেকে লাফ দিলাম। আই জাম্পড ফ্রম আ রানিং বাস। এই বাক্যটা খেয়াল করে দেখেন তো। ওকে, রুটিনটা আমাদের পেজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, ভর্তি হতে পারবেন, অবশ্যই অবশ্যই ভর্তি হতে পারবেন। মারামারি করেন না, মারামারি করেন না, কমেন্টে মারামারি করা যাবে না। ওকে, কমেন্টে মারামারি করা যাবে না। ঠিক আছে, এই বাক্যের মধ্যে কোনটা কোন ভার্ব? এখানে দেখেন ভার্ব কয়টা আছে বলেন তো? এই বাক্যের মধ্যে ভার্ব কয়টা আছে আমরা যদি একটু দেখি, শেপস নেই আমরা এখান থেকে। এই বাক্যের মধ্যে ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে জাম্পড, তাই না? এই জাম্পড একটা ভার্ব, এবং সেম ভাবে এখান থেকে আমরা দেখছি এই রানিং কিন্তু আরেকটা ভার্ব, তাই না? তাহলে জাম্পড একটা ভার্ব এবং রানিং হচ্ছে আরেকটা ভার্ব। তাহলে এই দুইটার মধ্যে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট? কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট? মনে করেন এটা হচ্ছে 1 নাম্বার ভার্ব এবং এটা হচ্ছে 2 নাম্বার ভার্ব। এটা চেনার উপায় কি? কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট, কোনটা একা একা বাক্য তৈরি করতে পারছে আর কোনটা একা একা বাক্য তৈরি করতে পারছে না, এটা চেনার সহজ একটা উপায় আপনাকে বলি। মনে করেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে কে গরিব, এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে কে আপনার খাবারের বিল দিতে পারতেছে না। আপনি রেস্টুরেন্টে গেলেন, তাদের মধ্যে সবচেয়ে গরিব কে? গরিব মানে পরিবার গরিব বুঝায় নেই, ঠিক আছে? সে তার চাকরি বাকরি নাই, সে নিজে পকেট মানি মোটামুটি ম্যানেজ করে চলে। তো পরিবারের বন্ধু বান্ধবের মধ্যে গরিব বোঝার উপায় হচ্ছে যে কে সবচেয়ে কম বিল দেয় তাকে, তাই না? তো ব্যাপারটা এরকম। তাহলে আপনি যদি ওই ব্যক্তিটাকে খুঁজে বের করতে চান তাহলে কি করবেন? একদিন খাবেন, খাওয়া দাওয়া করবেন, এরপর নিজে বিল দেওয়া বন্ধ করে দিবেন, যে আমি বিল দিব না, দেখি কোন বন্ধু আমার বিল দেয়। তাহলে যে বিল দিতে পারবে সে বড়লোক, আর যে বিল দিতে পারবে না সে গরিব। খুব সিম্পল হিসাব, বন্ধু দিয়ে উদাহরণ দিলাম। সেম ভাবে এই বাক্যের মধ্যেও আপনাকে দেখতে হবে দুইটা ভার্ব আছে। এই দুইটা ভার্বের মধ্যে আমরা একটা ভার্বকে আগে অফ করে দিয়ে দেখবো যে ও একা একা বাক্যটাকে বানাতে পারে কিনা বা অর্থ প্রকাশ করতে পারে কিনা। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে যে জাম্পড আছে এইটাকে বাদ দিয়ে, এটাকে যদি আমি একটু বাদ দিই, এই জাম্পটাকে বাদ দিলাম, দেখেন তো বাক্য হয়েছে কিনা? একটা ভার্বকে বাদ দিয়েছি। তাহলে আই ফ্রম আ রানিং বাস অর্থ কি হয়? আই ফ্রম আ রানিং বাস। এরকম কখনো শুনেছেন? তার মানে জামটা কিন্তু ছাড়া হচ্ছে না। জামটা ছাড়া কি হচ্ছে না? হচ্ছে না। জামটা ছাড়া হচ্ছে, জামটাকে কিন্তু লাগছে আমাদের। জাম ছাড়া বাক্যটা কেমন হয়? আই ফ্রম আ রানিং বাস, এটা বাক্য হয় না। তার মানে আমরা বুঝতেই পারছি যে রানিং আসলে একা একা বাক্য তৈরি করতে পারে না। এই অসচ্ছল একা বাক্য তৈরি করতে পারছে না, জাম্পের সাহায্য ছাড়া এই অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে যেহেতু এটা অসচ্ছল, যেহেতু এটা অর্থ প্রকাশ করতে পারছে না, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? যে রানিংটা এখানে একটা নন ফাইনাইট ভার্ব, কারণ এই একা একা বাক্য তৈরি করতে পারে না। এই রানিংটা কি একটা নন ফাইনাইট ভার্ব। সেম ভাবে যদি আমরা এইটাকে বন্ধ করে দিয়ে দেখি, মনে করেন আমরা কি করলাম, এটা লিখেও তো ভুল করলাম, ঠিক আছে? ওখানে আবার একটা জাম লিখেছিলাম আমি। খেয়াল করে দেখেন, এই রানিংকে যদি আমরা একটু কল্পনা করি, খেয়াল করেন এবার হয়েছে, এবার ঠিক আছে। এবার এই রানিংটাকে আমরা একটু বাদ দিয়ে দেখবো, ঠিক আছে? এটাকে বাদ দিয়ে দেখি যে জাম্প আসলে একা একা বাক্য তৈরি করতে পারে কিনা। দেখেন তো অর্থ হয় কিনা। আপনি বললেন কি? আই জাম্পড ফ্রম আ বাস, আমি একটা বাস থেকে লাফ দিলাম। আই জাম্পড ফ্রম আ বাস, আমি একটা বাস থেকে লাফ দিলাম। খেয়াল করেন রানিং কিন্তু নাই বাক্যের মধ্যে, তারপরে বাক্যটা একটা কমপ্লিট অর্থ দিচ্ছে। তার মানে আমরা বলতেই পারি যে এই জাম্পড আসলে একটা সচ্ছল পরিবারের মতো আচরণ করছে, সে একা একা বাক্য তৈরি করতে পারছে। আর এই কারণে এই জাম্পটাকে আপনি কি বলতে পারেন? একটা ফাইনাইট ভার্ব বলতে পারেন। কি?
একটা ফাইনাইট ভার্ব বলতে পারেন। বোঝা গেল? পারা যাবে বলেন তো? ওকে, আচ্ছা স্যার আমার মনের মতো কথা বললেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। কজ সামন ট্রিটিং মি, কি হয়েছে? রাগ করেন না, রাগ করেন না, ক্লাসের মধ্যে রাগ করা যাবে না। ইউজড এক্সিলেন্ট মেমোরাইজেশন টেকনিক্স। হ্যাঁ, গ্রামার আসলে মুখস্থ করার জিনিস না, গ্রামারটা আসলে বোঝার জিনিস। যুক্তিবাদী হতে হবে আপনাকে, লজিক্যাল হতে হবে। গ্রামার ইজ অল অ্যাবাউট লজিক। আপনি যদি প্রশ্ন করেন ফর্মটা কেন আসলো, কি কারণে বসলো, আপনাকে জানতে হবে যে ফর্মের বসার কারণটা কি। এখানে জাম্পের আগে তো ফর্ম বসতে পারতো, কেন বসলো না? তো এই ধরনের কোয়েশ্চেন করে করে আপনাকে গ্রামার শিখতে হবে, তবে আপনি প্রপার গ্রামার শিখতে পারবেন। যদি বাক্যের মধ্যে প্রশ্ন না করেন, উল্টাপাল্টা প্রশ্ন না করেন, তাইলে কিন্তু গ্রামার শেখা যাবে না, মনে থাকবে না, মুখস্থ বিদ্যা হয়ে যাবে। তাহলে বাক্যের মধ্যে যে কোনো জায়গা থেকে আমি আশা করছি আপনি ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব চিনে বের করতে পারবেন এবং বুঝতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? পারবেন তো বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, পারবেন? হ্যাঁ নাজরিন আপু, আমাদের যেই বাচ্চাদের বই আছে এটা আপনার বাচ্চার জন্য একদম উপযোগী। আপনি চাইলে আমাদের বাচ্চাদের বইটা প্রি অর্ডার করতে পারেন, আমাদের 7 তারিখে বইটা লঞ্চ হবে। সো হোপফুলি যারা বাচ্চাদের বই, বাচ্চাদের স্পোকেন বইটা প্রি অর্ডার করেছেন তাদের বাসায় আমরা 8 তারিখ থেকে পৌঁছাতে পারবো। ঠিক আছে, ওকে। সো এখন আপনাদের একটা ছোট্ট ব্যাপার একটু আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে একটু ছোট্ট ব্যাপার সম্পর্কে একটু বলি। আপনারা অনেকেই জানেন আমাদের গ্রামার কোর্সটা সম্পর্কে আমি বারবার বলে আসতেছিলাম, তাই না? গ্রামার কোর্স সম্পর্কে আমি একটু আগে আপনাদের বললাম। সো গ্রামার কোর্সটা আপনারা কিনবেন কিভাবে, গ্রামার কোর্সটা কোথায় পাবেন এবং এটার ফিচারগুলো কী কী সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখানে অলরেডি আছে মনে হয় লোড করা। গ্রামার কোর্সের সম্পর্কে আমি একটু তথ্যগুলো আপনাদের দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে। এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি আমাদের পেজে গেলেই পেয়ে যাবেন, বা লিখতে পারেন www.lingualacademy.com.bd, lingualacademy.com.bd, এটা লিখলেও চলে আসবে। ঠিক আছে, তো এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনি দেখবেন আমাদের গ্রামার কোর্সটা কিন্তু দেখতে পাবেন এখানে। যারা এইভাবে শূন্য থেকে গ্রামার শিখতে চান তাদের জন্য আমাদের সবগুলো কোর্স এখানে সুন্দর করে সাজানো আছে। এই যে দেখেন আমাদের গ্রামার কোর্সটাতে কিন্তু 50% ডিসকাউন্ট চলছে এখন। এই গ্রামার কোর্সে 50% ডিসকাউন্ট চলছে, তার মানে মাত্র 750 টাকা। দেখেন এই যে মাত্র 750 টাকায় আপনি কোর্সটা করতে পারবেন, মাত্র 750 টাকা। এই যে কোর্সটা আছে এখানে মিম ম্যাম এবং আমাদের দুইজনের ক্লাসে আপনি পাবেন একদম A to Z। গ্রামার বলতে যা বোঝায় সবগুলো টপিক আপনি এখানে পাবেন। দেখেন আমি আপনাদের টপিকগুলো একটু বুঝিয়ে দিই, টপিকগুলো একটু দেখায় দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও দেখতে পারেন। এই যে টপিকগুলো একটু দেখেন, এখানে এনরোল করার সিস্টেম আছে অলরেডি, কিন্তু এখানে 1834 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে, প্রায় 2000-এর কাছাকাছি স্টুডেন্ট ক্লাস করছে এখানে, নিয়মিত ক্লাস করছে। এবং এখানে নিচে আসেন দেখেন আমাদের কোর্সের ডিটেলসগুলো দেওয়া আছে সুন্দর করে, কিভাবে কি করবেন। এবং এখানে এই যে কন্টেন্টসে যদি আসেন, কন্টেন্টসে চাপ দিলে আপনি দেখবেন এখানে টপিকগুলো দেখতে পারবেন। আমি এই পাশে চলে আসি, দেখেন এখানে এই যে ফ্রি ক্লাস, 3টা ফ্রি ক্লাস দেখতে পারবেন যে ক্লাসগুলো কেমন। তারপরে ডাউট সলভিং এর জন্য গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং গ্রামার লেটার কাকে বলে, সিলেবাল কাকে বলে, সাবজেক্ট অবজেক্ট কি, নাউন প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটাতে 3টা 4টা 5টা করে ক্লাস আছে। দেখেন এই যে দেখেন এই যে অ্যাডভার্ব অ্যান্ড ক্লাসিফিকেশন, এখানে 3টা ক্লাস, টাইপস অফ সেন্টেন্স, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই প্রত্যেকটাতে 3টা 4টা 5টা করে ক্লাস আছে। দেখেন এখানে রাইট ফর্ম ভার্বে আমরা কয়টা ক্লাস, 5টা ক্লাস দিয়ে রেখেছি, তাই না? কমপ্লিটিং সেন্টেন্সে কয়টা ক্লাস, কমপ্লিটিং সেন্টেন্সে 6টা ক্লাস আছে। ঠিক আছে, এই যে নাম্বার, পার্সন, জেন্ডার, সিনোনিম, অ্যান্টোনিম, কেস, পসেসিভ, টেন্স, আর্টিকেল, সেন্টেন্স ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ট্যাগ, কোশ্চেন, ভয়েস, তারপরে ক্লোজ, স্পেশাল ইউজ, কানেক্টর, কি নাই এখানে সবগুলো টপিক আপনি পাবেন মাত্র 750 টাকায়। যদি আপনি যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে গেলেই কিন্তু আপনি দেখবেন যে এই কোর্সগুলো সবগুলো ক্লাস, এই কোর্সটার সবগুলো ক্লাস আপনি পেয়ে যাবেন। তাহলে যুক্ত হতে কি করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু রাখেন, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, মাত্র 750 টাকার এই অফারটা যদি নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করলে আপনার এই কোর্সটা আপনি 750 টাকায় কিনতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কি 01740176774 এটা লিখে নেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন, ঠিক আছে? আইএলটিএস এর জন্য স্পোকেন ক্লাস চাচ্ছেন, যারা স্পোকেন ক্লাস চাচ্ছেন তারা আমাদের পেজে মেসেজ করলে, আমাদের কিন্তু স্পোকেন অনলাইন এবং অফলাইন দুইটা ব্যাচই আছে, আপনি চাইলে যুক্ত হতে পারবেন, কোনো সমস্যা নাই।
স্পেলিং বুক আছে? না ভাই, স্পেলিং এর জন্য কোনো বুক নাই। ভাই স্পিকিং এ ফ্লুয়েন্সি আনতে চাই, নিশি আপু আমাদের পেজে মেসেজ করবেন। আমাদের অনলাইন এবং অফলাইন যে কোনো একটা কোর্সে যুক্ত হলে আপনার উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হাসিব ভাই বলেছেন স্যার আপনার ক্লাস করানো সুন্দর হইতেছে, কিন্তু যদি এরকম কাজের চেয়ে বেশি কথা বলেন অনেকেই ধৈর্য হারিয়ে ফেলবে, তাই একটু কাজের কথা কম বলবেন। কথা তো বেশি বলা লাগবে, এটা আমার ন্যাচারাল ব্যাপার। আমি ক্লাস নিতে গেলেই প্রচুর কথা বলি, কথা না বললে তো আপনি বুঝবেন না ঠিক মতো, কথা বলতেই হবে। আমি স্টুডেন্ট সাদিকুল ভাই, ওকে ঠিক আছে। আপনারা যারা গ্রামার কোর্সে আসতে চান তারা এই নাম্বারটা নেন, হোয়াটসঅ্যাপে নক করবেন। জি অবশ্যই ক্লাসে পিডিএফ পাবেন। গ্রামার কোর্সে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ আপনাকে দেওয়া হবে। গ্রামার কোর্সে প্রত্যেকটা ক্লাস এবং সাথে আপনি নোটগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। এবং গ্রামার কোর্সে কিন্তু আপনার সাথে সাথে আবার আপনার ইয়াও দেওয়া আছে, সার্টিফিকেটও পাবেন। কমপ্লিট করলে একটা কমপ্লিশন সার্টিফিকেট পাবেন। ওখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সব এক জায়গাতে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। ওয়েল, তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসে ভার্বের বাকি অংশটা আমরা কভার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। লিঙ্গুয়াল একাডেমির সাথে থাকবেন। গ্রামার কোর্সটা কিনুন এবং আমাদের স্পোকেন ব্যাচেও যুক্ত হতে পারেন। 0 থেকে আমরা স্পোকেন শিখবো, গ্রামার শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।